আজকে হচ্ছে আমরা সবচেয়ে ব্যবহৃত সবচেয়ে বেশি ব্যবহার হয় এরকম ৮ টা ফর্ম নিয়ে কথা বলবো। এর মধ্যে একটা ফর্ম হচ্ছে আজকে আলোচনা করব না সেটা 4.3 এটা নিয়ে সেপারেট ক্লাস থাকবে। কারণ ওইটা হচ্ছে অনেক বেশি ইম্পোর্টেন্ট। এছাড়া 6 সিরিয় ৬ এর সিরিয়ালে ৮ টা ফর্ম আছে যেটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ফর্ম গুলো নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। তো ১ম হচ্ছে আমরা যদি আসি ক্রয় হিসাব পুস্তক। ভ্যাটের মূলত কার্যক্রম এখান থেকেই শুরু হয়। পার্চেজ দিয়ে যদি আমরা ধরি, সেটা হচ্ছে আমাদের ক্রয় পুস্তকটা মাধ্যমেই হচ্ছে আমাদের হিসাব রক্ষণের যে কার্যাবলী আছে, সেটা হচ্ছে আমাদের শুরু হয়ে যায়। তো এটা পারচেজটা হচ্ছে যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, তাদের জন্য অবশ্যই সেটা হচ্ছে অনেকটা এটা একদমই ম্যান্ডেটরি। তাদেরকে দেখা যায় এই ৬ ধরনের এবং 4.3 ৯ টা ফর্ম সবসময়ই ব্যবহার করা হয়। ব্যবহারটা অনেকটা কন্টিনিউ প্রসেস। তো পারচেজ রেজিস্টারের যদি আমরা দেখি তাহলে এখানে একটা বড় প্র্যাকটিসে বড় ধরনের রেজিস্টার থাকে। তার হচ্ছে ২১ টা কলাম থাকে। ২১ টার মধ্যে হচ্ছে আমাদের ডাটাগুলো ইনপুট দিতে হয়। তো একটা জিনিস হচ্ছে খেয়াল করলে আমরা দেখব 6.6 এ শুধু যখন আমরা কোনো মূল্য বা কোনো যখন ব্যাট সহ না ব্যাট ছাড়া এই ২ টা মূল্যের ব্যাপার আসে, তখন দেখা যায় পারচেজ অথবা সেলস এই সবগুলোতে হচ্ছে ভ্যাট ছাড়া হচ্ছে মূল্যটা লিখতে হয়। পণ লিখতে হয় না। আর যেটা হচ্ছে 6.6 এখানে হচ্ছে আমাদের পণের ব্যাপার আসে। তো আমরা যখন 6.1 এ শুরু করব তখন হচ্ছে আমরা বেশ কয়েকটা জায়গায় চিন্তা করতে হবে। ১ নাম্বার হচ্ছে আমাদের এটা একটা অংশ মজুত উপকরণের প্রারম্ভিক যে প্রারম্ভিক একটা জের থাকবে, তারপর হচ্ছে উপকরণের ক্রয় থাকবে, তারপর হচ্ছে একটা প্রান্তিক জের থাকবে। এই ৩ টা পার্টে হচ্ছে ফর্মটাকে ডিভাইড করা হয়। তো এর আগে ৩ টা ২ টা আছে ক্রমিক আর তারিখ আর শেষে হচ্ছে জায়গা আছে হচ্ছে মন্তব্য সেটা আমাদের এত বেশি কোনো গুরুত্বপূর্ণ জিনিস না। যদি আমাদের স্পেশাল কোনো মন্তব্য লিখতে হয় তখন হচ্ছে আমাদের লেখার দরকার হয়। তো এখন ক্রমিক নাম্বারটা নিয়ে প্রশ্ন আসে। তো আমরা ক্রমিক নাম্বারটা সাধারণত হচ্ছে মাস ওয়াইজ আমরা দিয়ে থাকি। যে মাস থেকে শুরু হয় ১, ২, ৩ এরকম করে ১ মাসেরটা ১ মাসের মধ্যে শেষ করে ফেলি। তারপর হচ্ছে তারিখ। যখন আমরা হচ্ছে পারচেজ বুকে এন্ট্রি দিব তখন হচ্ছে আমাদের একটা তারিখ দিতে হয়। এখন তারিখের ব্যাপারে কোন তারিখটা ব্যবহার করব? সেটা পারচেজ যখন আমরা করি তখন বিল থাকতেছে। বিলের তারিখ দিবে নাকি এন্ট্রি তারিখটা দিবে? তো সেক্ষেত্রে অনেকে হচ্ছে বিলের তারিখটা আমরা ব্যবহার করতে পারি। যখন যেটা কিনছে তখন এর তারিখটা দিতে পারি অথবা অন্য তারিখ যেটা আমার জন্য সুবিধাজনক সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে মজুত উপকরণের প্রারম্ভিক জের। প্রারম্ভিক জের বলতে ২ টা জিনিসই আমরা এখানে নিব। সেটা হচ্ছে পরিমাণ আরেকটা হচ্ছে মূল্য। ভ্যাটের ক্ষেত্রে তো যখনই এখানে যে মূল্য কোন তারিখটা দেওয়াটা যুক্তিযুক্ত ওই যে আপনার বিলের বিলের যখন তারিখটা? বিলের তারিখটা দিতে দেওয়াটা হচ্ছে ভালো। আচ্ছা, তাহলে অন্য তারিখের কথা আপনি মিন করছেন কি? মানে কোন তারিখের কথা মিন করছেন? কিসে? আপনি বলেন না অন্য অন্য তারিখেও দেওয়া যায়, সেটা কি মিন ওই তো করছেন? যেদিন মনে করতেছেন আপনি এন্ট্রি দিচ্ছেন। কোনো কোনো টেকনিক্যাল বিষয় আছে কিনা এখানে কোনো না, কিছু? না টেকনিক্যাল এর বিষয় না। আপনি যেটা দিয়ে সুবিধা হয় সেটা। আপনি যদি এখন মনে করেন যে আ অনেক সময় দেখা যায় বিল আসছে হচ্ছে পরে। কিন্তু আপনার প্রসেসিং হয়ে আসতে সময় লাগতেছে। সেক্ষেত্রে দেখা যায় এটা তো এগুলো এটা তো হয়, প্রায়ই হয়, বিলটা হ্যাঁ, আসে পরে। প্রায়ই হয়। হুম। তো সেই হিসাবে আমরা যদি মনে করি যে যখনই আমার স্টোর রিসিভ করছে, তখন যে স্টোরে যে হিসাবটা এন্ট্রি করছে ওই তারিখটা আমরা দিব স্টোর লেজার অনুসারে সেটাও আমরা দিতে পারি। অথবা বিলের তারিখও দিতে পারি যেটা আমাদের ট্র্যাকিং করাটা সহজ হয়, ওই তারিখটা হচ্ছে আমরা দিব। তারপর হচ্ছে মজুত উপকরণের যে প্রারম্ভিক আর হচ্ছে গিয়ে প্রারম্ভিক জ্ঞানের মধ্যে ২ টা জিনিস থাকে। একটা হচ্ছে পরিমাণ। পরিমাণটা হচ্ছে আমরা সবগুলো একক আর মূল্য। মূল্য বলতে এখানে সকল প্রকার কর ব্যতীত মূল্য। তো মূল্যর ক্ষেত্রে আমাদের মূল্য এবং পরিমাণ, পরিমাণটা যেহেতু হচ্ছে সবগুলো ইজিলি আইডেন্টিফাই করা যায়। মূল্যর ক্ষেত্রে একটা ঝামেলা হয় যে আমরা কোন ধরনের মূল্য দিব। তো সেক্ষেত্রে আমাদের মূল্য যখন ভ্যাটে আমরা মূল্যের ব্যাপারটা আসে, তখন হচ্ছে আমরা ওয়েটেড এভারেজ মেথডটাই সবচেয়ে বেশি ফলো করি। কারণ ওয়েটেড এভারেজ মেথডটা ফলো করলে যেটা হয়, সেটা হচ্ছে একটা এভারেজ প্রাইস থাকে। কিন্তু আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যখনই হচ্ছে আমাদের মূল্য বা যেটা আসে, এটার থেকে সবচেয়ে বেশি এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এককের জায়গাটা। এককটা ঠিক রাখা। মূল্য যেহেতু এখানে বিক্রি করা হচ্ছে না, জাস্ট এন্ট্রি দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এখানে এককটা ঠিকঠাক থাকা। আপনি যে পদ্ধতিতে মনে করেন
মূল্যটা কারো পণ্য কম থাকে, কারো পণ্যের ভেরিয়েন্স কম থাকে প্রাইস এ, যেটা ফেভারেবল মনে হয়। কিন্তু ওয়েটেড এভারেজটা ব্যবহার করাটা হচ্ছে ভালো। তো আমাদের যখন এখানে পরিমাণের মানে পার সমাপ্তি হয় যখন মানে প্রতি মাসের এটা বলা হচ্ছে যেহেতু আমরা মাস ওয়াইজ হিসাবটা করি আর মাস ওয়াইজ হচ্ছে আমাদের এর সাথে রিলেটেড মানে 6.1 এবং 2 এর সাথে রিলেটেড হচ্ছে 6.10। তো সেই হিসাবে দেখা যায় মাস ওয়াইজ আমাদের ডাটা গুলো যখন দেই যে 6.1 এবং 2 তে যতটুকু নিচ্ছি সেটা হচ্ছে আবার আমাকে 6.10 যেহেতু নিতে হয়, সেই কারণে আমাদের দেখা যায় হচ্ছে এই জায়গাগুলোতে মানে ২ টার মধ্যে যাতে অ্যালাইনমেন্ট টা ঠিক থাকে সেটা হচ্ছে আমাদের রাখতে হয়। তাহলে আমরা পরিমাণটা ওখানে যেটা ক্লোজিং থাকতেছে গত মাসের, এটা এই মাসে এসে ওপেনিং হয়ে গেল। ওই প্রোডাক্ট এর জন্য মূল্য কত সেটা এখানে দিতে হইল। এখন আসি যদি নতুন করে ক্রয় করে তখন সে কাজগুলো কি হয়? ক্রয় যখন করবে তখন দেখা যায় চালানপত্র, এখানে চালানপত্র তো বিল অফ এন্ট্রি। তো বিল অফ এন্ট্রি আর হচ্ছে গিয়ে চালানপত্র এই ২ টার মধ্যে মূলত পার্থক্য হচ্ছে যখনই আমরা কোনো র মেটেরিয়ালস বা যেকোনো পারচেজ করি তখন হচ্ছে বিল অফ এন্ট্রি ব্যাপার আসে। আর লোকালি যেগুলো আমরা মানে কিনি, লোকাল থেকে যে মার্কেট থেকে আনি সেটা হচ্ছে চালানপত্র আমাদের ব্যবহার করতে হয়। তাহলে আমার যেটাই দরকার হয় যে লোকালি যদি কিনি সেক্ষেত্রে হ্যাঁ, বলেন। যেটা ২,৬০,০০০ যেটা ধরছেন ওটা কি বিক্রয় মূল্য আর কি না? এটা তো আমি এ যেটা এককে আছে পরিমাণ ৳২,০০,০০০ এটা তো আমার পারচেজটা। ওই জিনিসটা কিনার পর আমি ওই যে ৳২,৬০,০০০ যেটা ধরছি ২,৬০,০০০ না দে ৳২৬,০০,০০০ ওটা কি বিক্রয় মূল্য? বিক্রয় মূল্য কেন? আমি তো পারচেজ এর মধ্যে আছি। বিক্রয় মূল্য হবে না। তাহলে জিনিসটা কি হলো বুঝে নিতে ভাই। এখানে এক এটা হচ্ছে পরিমাণ এটা হচ্ছে মজুত পণ্যের মূল্য। আপনার এখানে যে এককটা দিছে, এককটার তো একটা মূল্য থাকবে। সেই মূল্য। এখানে আচ্ছা ঠিক আছে, ঠিক ২,০০০ আছে, ঠিক দামটা আছে, ঠিক কত? আছে। আচ্ছা, তারপর হচ্ছে পারচেজ এর ক্ষেত্রে আবার এখানে কিন্তু পারচেজ তারিখটা আমাকে দিতে হবে। তো পারচেজ তারিখের ক্ষেত্রে যখন এটা কিনি, অনেক সময় পিরিয়ড ১-২ পিরিয়ডের বেশ কম থাকে, আরো বেশিও থাকে যদি ইম্পোর্ট হয়। ৫-৬ পিরিয়ডও বেশ কম থাকে। তো সেক্ষেত্রে যখনই এটা বিল অফ এন্ট্রির যে তারিখটা হচ্ছে অথবা চালানপত্রের যে তারিখ এখানে কিন্তু একটা তারিখ আমাকে দিতেই হবে। তো এখানে এই তারিখটা কিন্তু আমাদের ম্যান্ডেটরি যেটা আমার চালানপত্র বা কেনার যে তারিখ এটা কিন্তু আমাকে এখানে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা আগেই বলছি যে ছোট প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে একই দিনে মাল এনে দেখা যায় এটা আবার প্রসেসিং এ চলে যাচ্ছে অনেক ক্ষেত্রে। কিন্তু যখন বড় প্রতিষ্ঠান হচ্ছে তখন যেটা স্পেশালি পিওর ম্যানুফ্যাকচারিং যে প্রতিষ্ঠানগুলো সেখানে কিন্তু তারিখগুলা মাল যখন পারচেজ বুকে এন্ট্রি দেয় তখনকার তারিখও ব্যবহার করতে পারে। তারপর হচ্ছে বিক্রেতা বা সরবরাহকারী। এখানে যার কাছ থেকে মালামাল কিনছি তার ইনফরমেশন গুলো হচ্ছে আমাকে দিতে হবে। যেমন হচ্ছে আমার ওই ব্যক্তি যে আমার কাছে বেচছে তার নাম কি, তার ঠিকানা কি, নিবন্ধন বা তালিকাভুক্তি অথবা জাতীয় পরিচয়পত্র। তো এখানে হচ্ছে আমাদের আ মোস্ট কমনলি ২ টা জিনিস ব্যবহার করা হয়। একটা হচ্ছে বিন, আরেকটা হচ্ছে গিয়ে জাতীয় পরিচয়পত্র। যাদের হচ্ছে বিন আছে তাদেরকে বিন নাম্বারটা আমাকে দিতে হবে। আর যাদের হচ্ছে বিন নেই সেক্ষেত্রে পরিচয়পত্র নাম্বারটা অবশ্যই আমাকে এখানে ৯ নাম্বার করে দিতে হবে। তারপর হচ্ছে ক্রয়কৃত উপকরণের বিবরণ আমাকে দিতে হচ্ছে যে, এই যে প্রোডাক্টটা কিনলাম, এই প্রোডাক্টটা আসলে কি? এই বিবরণের সাথে আমার পরিমাণটা কত দিতে হচ্ছে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যখনই হচ্ছে লোকালি মাল কিনবেন, তখন দেখেন যখন 6.3 ইস্যু করে কিন্তু মাল বিক্রি করে। তো এই ইনফরমেশন গুলো মূলত আপনি পাবেন হচ্ছে 6.3 তে। সেইখানে দেখা যায় মূলত আপনার পণ্যটা কি, সেটার পরিমাণ কত, এর মূল্য কত। ঐরকম করে হচ্ছে আপনাকে এন্ট্রিটা দিতে হবে। আর খেয়াল রাখতে হবে এখানে বারবার বলে দিয়েছে যে, সকল প্রকার কর ব্যতীত মূল্য। কোনটার মধ্যেই কর হবে না। শুধু যেটা কর ছাড়া যে মূল্যটা আছে সেটাই আমাকে এন্ট্রিটা দিতে হবে। তারপর হচ্ছে মানে এই সরাসরি আমরা 6.3 থেকে ইনফরমেশন গুলো পেলাম। যদি কোন প্রোডাক্ট এর সম্পূরক শুল্ক থাকে, যেমন ইন প্র্যাকটিস এর মধ্যে দেখা যায় সম্পূরক শুল্কের ব্যাপার চলে আসতেছে। আমরা যদি দেখি সেক্ষেত্রে আ পেইন্টিং কিছু আইটেম আছে। পেইন্টিং এর ক্ষেত্রে অথবা টাইলস এর ক্ষেত্রে এরকমের গুলোতে হচ্ছে সম্পূরক শুল্কের একটা ব্যাপার আসে। হ্যাঁ, বলেন। হ্যাঁ, ইসমাইল ভাই বলেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাই ভাইয়া, বলেন। এই যে ২৬ লাখ টাকা যেটা এন্ট্রি দিতেছি এটা হচ্ছে ব্যাটেবল ভ্যালুটা, মানে যেটার উপরে ব্যাট ধরা হয় ওই ভ্যালুটাই তো বসবে। হ্যাঁ, হ্যাঁ। মানে ব্যাট ছাড়া আচ্ছা, যে মূল্যটা থাকে এটাই বলবে। এটাই, এটা হ্যাঁ একটু এটাই তো বলবে। বারবার বলতেছি আচ্ছা, না, আমি তো অনেক সময় কনফিউজ হয়ে যাই।
আচ্ছা, ঠিক আছে। আপনার যখন ওই প্রোডাক্টটাতে যখন আবার সম্পূরক শুল্ক থাকবে মানে সাপ্লিমেন্টারি ডিউটি, তখন কিন্তু ভ্যাটের ক্যালকুলেশনটা একটু ভিন্ন হয়। কারণ আপনার মূল্যর সাথে সাপ্লিমেন্টারি ডিউটিটা যোগ করে তারপর কিন্তু ভ্যাটের পার্সেন্টেজ যোগ করে ভ্যাটটা বের করতে হয়। তো সেক্ষেত্রে যদি যেহেতু আমরা 6.3 তে সম্পূরক শুল্কের একটা ব্যাপার থাকে, তাহলে দেখা যায় এই সম্পূরক শুল্কের যে পরিমাণটা থাকবে সেটা কিন্তু যদি থাকে আমাকে লিখতে হবে। তারপর আস্তে মূসক। তার মানে এখানে মূসক আর হচ্ছে গিয়ে যে মূল্য এই ২ টা সেপারেট করছে। এখন এই সেপারেট করলে সুবিধা বা অসুবিধা কি? অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট এ যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে দেখা যায় যারা হচ্ছে রিবেট নেয় মানে 100 যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি তারা 15% প্র্যাকটিস করে তারা হচ্ছে রিবেট নেয়। তো রিবেট যখন তারা নেয় তখন হচ্ছে তারা মূসকটা পারচেজ মূসক বলি অথবা সেলস মূসক বলি পুরোটা কিন্তু তার পারচেজ মূসকটা দেখা যায় তার লায়াবিলিটি বা এটা খরচের খাতায় যাচ্ছে না। কারণ আমরা মূসকটা সে কিভাবে পে করতেছে? এটা যদি আমরা চিন্তা করি যে সে ৳১০০ দিয়ে পারচেজ করছে, এর মধ্যে ৳১৫ হচ্ছে ভ্যাট, ৳১১৫। তারপর হচ্ছে সে এটাতে ভ্যালু এডিশন করছে, ধরেন এটা ৳২০০ বিক্রি করছে। তাহলে ভ্যাট আসতেছে হচ্ছে তার সেলস ভ্যাট আসতেছে ৬০ মানে পণ্য দোকানে ৳৩০। এখন সে কিন্তু ৳৩০ ভ্যাটের ৳১৫ কিন্তু সে রিবেট নিচ্ছে। রিবেট নেওয়ার পর তার জন্য কিন্তু পেয়েবল ভ্যাট থাকতেছে মাত্র ৳১৫। এই কারণে বারবারই দেখা যায় ভ্যাটটাকে মূল্য থেকে আলাদা করে দেখাচ্ছে। কারণ অনেকে হচ্ছে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টটা মেইনটেইন করে। কিন্তু যে সকল প্রতিষ্ঠান রিবেট নেয় না বা নিতে পারে না, যাদের হচ্ছে এন্ট্রি গুলা ২১ নাম্বার নোটে দেওয়া হয়। তো তাদের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে ওরা কিন্তু এটাকে খরচ হিসাবে এড করে ফেলে। তারা কিন্তু আবার মূসকের যে কারেন্ট অ্যাকাউন্ট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট এটা কিন্তু ওরা ব্যবহার করে না। ওরা কি ব্যবহার করে? ওরা ব্যবহার করে হচ্ছে দেখা যায় এটা পুরোটাই মানে যত টাকা পারচেজ করছে তার সাথে ভ্যাট সহ ইনক্লুসিভ পারচেজ মূল্যটাকে নেওয়া হয়। তো পারচেজ মূল্যটা যখন ইনক্লুডিং নেওয়া হয় তখন আর দেখা যায় হচ্ছে এটা তার জন্য এত ইফেক্ট পড়ে না। কিন্তু ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে এটাকে ভালো করে সেপারেট করার দরকার আছে। কারণ যাতে এটা ওর ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টটা ভালো করে মেইনটেইন করা যায়। তারপর আসি এখানে যদি আমরা মোট উপকরণের পরিমাণ, আমরা মূসক পর্যন্ত গেলাম। এখন যদি আমরা পরিমাণের ব্যাপারটা আসে, যে পরিমাণ তারপর হচ্ছে মূল্য সকল প্রকার কর ব্যতীত এটা আমাদের কাছে আসছে। তারপর আমরা এখান থেকে পারচেজ থেকে যখন পণ্যগুলাকে আমরা সেটা হচ্ছে সেলস এ নিয়ে মানে সেটা ইস্যু করব। ইস্যু বলতে আমরা কি? ইস্যু করতে গেলে মানে হচ্ছে আমরা পণ্যগুলো হচ্ছে মানে যখন প্রোডাকশন এ দিয়ে যাব তখন হচ্ছে ইস্যুর একটা ব্যাপার চলে আসতেছে। তো যখন হচ্ছে আমরা পণ্যগুলো ইস্যু দেই কারণ আমরা জানি আইএএস অনুসারে হচ্ছে FIFO অথবা ওয়েটেড এভারেজ এই ২ টা মেথড হচ্ছে কমনলি ব্যবহার করা হয়। কিন্তু ওখানে LIFO টাকে ব্যবহার করা হয় না। তো সেক্ষেত্রে আমরা যেই পদ্ধতিতেই হোক না কেন, যদি আমরা মালগুলোকে পণ্য প্রস্তুত বা প্রক্রিয়াকরণের উপকরণে যদি নিয়ে যাই, মানে ইস্যু করা হয়, তখনই দেখা যায় আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট অথবা ওয়েটেড এভারেজ যেটা ভালো লাগে এই অনুসারে হচ্ছে এখান থেকে আউট করে দিয়ে দিব। আউট করে দেওয়ার পর তখন আমার কাছে আসবে উপকরণের প্রান্তিক জের। তার মানে আমরা ওপেনিং যেটা ছিল তার সাথে পারচেজটা যোগ হয়ে তারপর হচ্ছে উপকরণের প্রান্তিক জেরটা রয়ে যাচ্ছে। তো এটাও মূল্যটা আমরা যখন এককের যতটুকু একক রয়ে গেছে সেটা যদি ওয়েটেড এভারেজ করার সুবিধাটা হচ্ছে কারণ এটা বারবার কোন একক ইস্যু করছে, কোনটা করে নাই সেইটা কিন্তু এতটা কঠিন অবস্থার মধ্যে আমার যাইতে হয় না। তো দেখা যায় এটা করলে আমরা যদি দেখি যে যত টাকা একক আর এর জন্য যত টাকা সেটা থাকতেছে। এখন কথা হচ্ছে আপনি যখন ইন প্র্যাকটিস এ যাবেন 6.1 আপনার মনে করেন ৫ পেজ আছে হ্যাঁ, বলেন। এটা আমি যখন মানে এটা কাজটা করি তখন টাকার অ্যামাউন্টটা অতটা গুরুত্ব দেওয়া হয় না, শুধুমাত্র এককটাই বেশি গুরুত্ব দেওয়া হয়। এটাতে কি কোনো সমস্যা হবে? না, এই কারণে আমি শুরুতে আপনাকে বলছি এটা মূলত এককের জন্য হিসেবটা রাখা হয়। মূল্যটা মানে টাকাটা হিসাব করা একটা ঝামেলা, মানে এক একবার এক এক টাকা হয়। তো আমার তো মনে করেন কেজিতে আসে, কেজিতে আসলে প্রতিবার কেজির টাকাটা একরকম হয় না, এক একবার হুম, হুম। কম বেশি হয়। এটার জন্য টাকাটা নিয়ে একটা ঝামেলা হয়। এই শুধুমাত্র কারণে আমি টাকাটা আপনি যতটুকু রাখতে পারেন কিন্তু মূলত কোয়ান্টিটি এর হচ্ছে ম্যাটার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। আর সেক্ষেত্রে আমি যেটা বলতেছিলাম যখন আমরা ৮ টা ১০ টা বা এমনও থাকে ৫০০ ধরনের ম্যাটেরিয়াল থাকতেছে। হুম। তখন কিন্তু ওই ম্যাটেরিয়াল গুলো একটা পেজের মধ্যে কিন্তু একই ধরনের ম্যাটেরিয়ালের হিসাবটা রাখা হচ্ছে, ঠিক আছে? যে আপনার ভাই টাকাটার তো ম্যাটার আছে না। আপনি যখন ব্যাটটা রিবেট নিতে যাবেন টাকার অ্যামাউন্টটা যদি
এর ঠিক এই না থাকে তাহলে কেমনে আপনি রিবেটটা নিবেন? ভাই এটা যে একটা কথা বললেন, এই যে এখানে তো টাকার অ্যামাউন্টটা ঠিকভাবে দিচ্ছে। এই যে এখানে ইসমাইল ভাই যে বললো যে ইসমাইল ভাইকে এখন আপনি সমাধান দিলেন না। ভাই বলছে তা- তা- এই সেক্টরে মানে এখানে ওপেন আমি যখন ক্লোজিং এ গেলাম তখন বলতেছে হ্যাঁ। এখানে টাকা নিয়ে। কিন্তু আমরা যখন এন্ট্রি গুলো দিচ্ছি এখানে তো ওই পণ্যের টাকাটা চলে আসতেছে। ওই টাকাটা তো ঠিকই থাকবে, কিন্তু ক্যালকুলেশনের টাকাটা একটু ঝামেলা হয়ে যায়। কিন্তু মানে ওপেনিং ক্লোজিং এর টাকাটা ঝামেলা হয়। কিন্তু আপনি এখানে তো যখন ইম্পোর্ট দিচ্ছেন তখন তো 6.3 ধরে দিচ্ছে। তো পারচেজ ভ্যালু তো এখানে চলে আসছে। হুম। আর মূসকের টাকাটা তো ভাই লেখা হয় না, এটা তো কোনো সমস্যা নাই তো। মূসকটা তো অত আর লিখি না আমরা, বললে ব্যাটটা। ওই তো তাড়াতাড়ি করার জন্য অনেকে করে। হ্যাঁ, অনেকগুলো বাদ দিয়ে দেওয়া হয় মূসক টুসক এগুলো। বা সেম ফরম্যাটটা যেহেতু একটা ফরম্যাট দিছে আপনি ইন্ডাস্ট্রির কারণে অনেক সময় ওই ডিফিকাল্ট হয়। যেমন আপনি একই ফরম্যাট বলছে ম্যানুফ্যাকচারিং বলেন, যারা হচ্ছে ম্যানুফ্যাকচারিং না তাদের বলেন, তখন দেখা যায় এই পুরো ফরম্যাটটা কেউ মানে পুরোটা ইউজ করতে পারে না। কেন পারে না? হ্যাঁ, মনে করেন রিবেট নিয়ে নিচ্ছে না। কিন্তু সে পারচেজ গুলো 6.1 এ রাখতেছে। তো তখন দেখা যায় তার তো আর শুধু পারচেজ এর এন্ট্রিটা বা হিসাবটা ঠিক থাকলেই হইল। কিন্তু যখন কারণ আমাদের মূলত ফ্যাক্ট মানে রিবেটের জন্য যেহেতু জয়ন ভাই বলল, মানে এই অংশটা হচ্ছে ফ্যাক্ট, পারচেজ এন্ট্রিটা। বাট এখানে তো আসলে ভাই ওই 6.3 ছাড়া যদি কোনো পার্সেস হয় তাহলে পরে কি করতে হবে? 6.3 ছাড়া যদি কোনো পারচেজ হয় তাহলে তো সেটা মানে সে তো রিবেট পাচ্ছে না। যেটা হয় মানে যখন আপনি অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে নিছেন তখন কিন্তু আপনার 6.6 চলে আসতেছে। পারচেজের হচ্ছে ২ টা গুরুত্বপূর্ণ পার্ট বা সোর্স অফ ডকুমেন্ট যেটা। নাম্বার 1 হচ্ছে 6.1, নাম্বার 2 হচ্ছে মানে যেটাকে আমরা চালানি করতে 6.3 আর হচ্ছে 6.6। যাদের ক্ষেত্রে চালান পাচ্ছেন তারা তো আপনি 6.3 নিচ্ছেন। আর যাদের চালান পাচ্ছেন না তাদের জন্য তো আপনি 6.36 যেটা এটার মধ্যে একটা হিসাব রাখতে পারেন। কিন্তু যেহেতু যে অনিবন্ধিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে মানে মূসকের যে ইয়াটা 6.6 টা ইস্যু করা ম্যান্ডেটরি না। সেক্ষেত্রে আমরা অনেক সময় হিসাব রাখার জন্য আমরা এন্ট্রি করে রাখি। যেটা আমরা ইস্যু করি না। যেহেতু ব্যাট আমাদের নিচ থেকে দিতে হয়। এই প্র্যাকটিসে আমরা জাস্ট এটা করে ভ্যালুয়েশনটা করে রাখি। আচ্ছা, এটা যদি আমাদের মোটামুটি বেসিক গেল। এখন যদি আমরা একটু ফর্মের দিকে নজর দেই, সেক্ষেত্রে যদি আমরা দেখি যে এখন যদি আমরা ধরেন এটা ওপেনিং ব্যালেন্স কোনো কিছুই ছিল না। মানে মাসের শুরুতে ওপেনিং ব্যালেন্স মানে ১ম এ কিছু ছিল না অথবা কিছু ছিল, যাই হোক না কেন। তো যাওয়ার পর আমরা পরে যদি দেখা যায় এখানে আমরা একটা পারচেজ করছি। তো পারচেজ এর চালান নাম্বার অথবা বিল অফ এন্ট্রি যেটা আছে আমাকে দিতে হবে। তো আমি বিল অফ এন্ট্রিটা দিলাম। বিল অফ এন্ট্রির তারিখটা আমি দিলাম। যে প্রতিষ্ঠান থেকে আমি পারচেজ করছি সেটা দিলাম। তার ঠিকানা কোথায় সেটা দিলাম। আমি কিন্তু ঠিকানা কিন্তু আপনার যতটুকু সম্ভব মানে আইডেন্টিফাই করা যাবে এইটুকু ঠিকানা হচ্ছে আপনাকে দিতে হবে। তো তারপর হচ্ছে নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র যেটাই থাকে এই নাম্বারটা আপনি এইটুকুতে এন্ট্রি দিলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ এই অংশগুলা। কারণ রিবেট নেওয়ার জন্য এখান থেকে মূলত ক্যালকুলেশন শুরু হয়ে যাবে। তারপর আপনার মানে এটা বিবরণ বলতে আমরা কমার্শিয়াল ডেসক্রিপশন গুডস বা প্রোডাক্ট এর সেটাকে বোঝায়। সেই বিবরণটা হচ্ছে আমাকে এখানে দিয়ে দিতে হচ্ছে। তারপর আমরা যদি ধরলাম এটা একটা কেমিক্যাল, চায়না থেকে আমদানি করছে সেটার নিবন্ধন বা ভাত আইডি যেহেতু এটা। কারণ সার্ভারে আপনি খেয়াল করলে দেখবেন আপনি এনআইডি দিলে সেটা ১৩ সংখ্যা, সেটা ১০ সংখ্যা অথবা ১৭ সংখ্যা এরকমই ডাটা ইনপুট দিতে হয়। সিস্টেম সেটা চিনে। তো দেখা যায় এইখানে এসে আমি কতটুকু পরিমাণ ছিল আমি এইটুকু দিলাম। দেওয়ার পর আপনারা উপরের দিকে খেয়াল করলে মানে এই ফর্মটা আমরা কিন্তু ১ম এ কিন্তু সবাই যেটা প্র্যাকটিস এ করি এক্সেল এ হিসাবটা রাখি। তারপর আমরা অনেকে দেখা যায় এরকম করে যে পুরো মাসের হিসাবটা রাখছি, রিটার্নটা সাবমিট করছি। তারপর হচ্ছে আমরা এন্ট্রিটা ম্যানুয়ালি যে বুক আছে, যেহেতু ম্যানুয়াল বুকে দিতে হয়, সেটাতে আমরা নিয়ে যাই। যাতে হচ্ছে রিটার্ন জমা দেওয়ার পর তো আমরা জানি রিটার্নটা কনফার্ম। আর কোনো এডিট করার সুযোগ নাই। তো সেক্ষেত্রে অনেকেই কাজটাও করে বা একেকজন যতটুকু সুবিধা মনে হয় সেরকম করে। তো এটা যখন আমরা এখানে আসি যে আমার কিন্তু বলে দিছে কার সাথে কার যোগ হবে, কার সাথে কার ভাগ হবে সেটা। তো আমাদের এখানে যদি আমরা ফর্মুলা ইউস করছি যেহেতু ওপেনিং প্লাস পারচেজ করছে, মোট উপকরণের পরিমাণটা আমি পাইছি। তার সাথে হচ্ছে আমরা যেটা এখানে বাদ দিতে হচ্ছে যদি উপ আ মি যেটা যদি প্রোডাকশন এ যায় তখন সেটা আমরা এখানে বাদ দিয়ে হিসাবভুক্ত করে রাখতেছি।
তো এইটা করার পর একদম দেখা যায় পুরো মাসে যতগুলো ট্রান্সেকশন থাকে সবগুলো ট্রান্সেকশন মানে একই ক্যাটেগরি হিসাবভুক্ত হইলো। হিসাবভুক্ত করার পর নিচে দেখা যায় আমরা এখানে টোটাল একটা গড় রাখতে পারি আমাদের সুবিধার জন্য। যে আমরা এখানে ওই টোটাল কত টাকা পারচেজ করছি বা কতটুকু কি করছি সেটা রাখতে পারি। কারণ আপনি যখন বইটা দেখবেন তখন দেখবেন নিচে গিয়ে সেটা মোটের লেখার একটা জায়গা আছে। যে মোট যতটুকু হচ্ছে সেটা ১ মাসেরটা কমপ্লিট করলে তখন দেখা যায় এটা আপনি স্টোরের সাথে মিলায় নিতে পারেন। বা আপনি পরবর্তীতে ১ বছরের টাকা অ্যাডজাস্ট ও করতে পারেন। কারণ অনেক সময় কিছু বাদ পড়ে যেতে পারে, পরের বার দিতে হয়। দিয়ে কিন্তু মোটামুটি একটা ভালো একটা হিসাব আপনাকে মেইনটেইন করতে হবে। আর ক্লোজিং ব্যালেন্সটা দেখা যায় যেহেতু এই ক্লোজিং ব্যালেন্সটা দৌড়ে ওপেনিং ব্যালেন্সটা দৌড়ে এফএস এ ডাটা যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই এই অ্যালাইনমেন্টটা করতে ভুলে যায়। আর আপনি এখানে বলেন ক্লোজিং দেখাচ্ছেন একটা, অ্যাকাউন্টস তথ্য নিল সেটা হয়ে গেল আরেকটা। তখন দেখা যায় এই ২ টা মিলে তখন কিন্তু আপনি মানে ধরা খাইতে হবে। কারণ আপনাকে ওপেনিং ক্লোজিংটা ব্যাক বইয়ের সাথে মানে ভ্যাট এর যে রেজিস্টার গুলো আছে এগুলোর সাথে ম্যাচ করেই কিন্তু আপনাকে হিসাবগুলো মেইনটেইন করতে হবে। তো সেম মানে তারিখ ওয়াইজ আপনি যখন ডাটা গুলো দিবেন তখন এরকম করে হিসাবভুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ১ম যেটা বই আর আমাদের খেয়াল রাখতে হবে এটার সোর্স অফ ডাটা হচ্ছে 6.3 অথবা বিলো ব্যান্ড 3। তারপর যদি আমরা 6.2 তে যাই, 6.2 হচ্ছে সেলস। তো সেলস এর ক্ষেত্রে হচ্ছে আমাদের সেম আপনি যে গড়টা খেয়াল করেন একই ধরনের গড়। এটাও দেখা যায় মোটামুটি ২১ টা গড়। তো আপনার পারচেজ এবং সেলস ২ টার জন্য কিন্তু আপনার ডাটা হচ্ছে 6.3। তো পারচেজ এর ক্ষেত্রে আপনি 6.3 রিসিভ করছেন। আর যেটা সেলস এর ক্ষেত্রে আপনি 6.3 হচ্ছে ইস্যু করছেন। তো আপনি যখন ইস্যু করছেন, আপনার এস ইউজুয়াল যখন আপনার প্রোডাক্টটা ফিনিশ হয়ে গেছে, যখন ফিনিশ হয়ে স্টোরে রিসিভ করছে যে প্রোডাক্টটা ফিনিশ কারণ শুধু ভ্যাট এর বইয়ে হিসাব রাখে এটা জাস্ট একটা হিসাব কিন্তু আপনার স্টোরে কিন্তু সেপারেটলি হিসাব মেইনটেইন করে। তো স্টোরের সাথে আমাদের সবসময় ক্রস চেক করে নিতে হয় অ্যামাউন্টটা ঠিক আছে কিনা। তো হ্যাঁ, বলেন। রাসেল ভাই ওই যে আমরা যতগুলো ইস্যু করছি ওই ইস্যুর সাথে এটার এই যে 6.2 তে মিল রেখে করছেন এটা কি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আর কি ওইখানে ইস্যু করছি না আমরা ইয়াতে 6.1 এ এটা ইস্যু এইগুলো তো করলাম, এটা তো আমরা রিসিভ করছি। রিসিভ না 6.1 যেগুলো আমরা ক্রয় করছি এগুলো একবার রেন্টে করছি ওখান থেকে আবার ইস্যু দেখাচ্ছি না উৎপাদনের জন্য হ্যাঁ, উৎপাদনের জন্য যেগুলো ইস্যু দেখাচ্ছে এগুলো দিয়ে তো প্রোডাক্ট উৎপাদিত হবে তাই না হ্যাঁ। তো প্রোডাক্ট উৎপাদনের পর এগুলো তো আমরা সেল করব এখন এটা 6.2 তে আমরা কি করব ভাই 6.2 তে কি করব এটাই তো বলতেছি। ওইটার এটা সাথে তো তো না। বিক্রয় হিসাবটা আর কি এখন বিক্রয় হিসাবটা যখন করব তখন ওই ইস্যুর সাথে এগুলো মিল থাকবে না ওইটাই বলতেছি আমি কেমনে মিল থাকবে? ধারাবাহিকতা থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। ফিনিশ ওইটা যা যা ওইটা বানাবে সেটা মিল রাখছেন কিনা ওইটা 6.2 তে জিজ্ঞেস করতেছি ওই যে ওখানে যেগুলো দেখা যায় 3,000 5,000 7,000 এগুলোর সাথে মিল করে এটা যদি দেখাইলেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় আর কি ভাই আপনি একটু খেয়াল করেন। এইটার ওইটার মধ্যে মিলটা কিভাবে থাকবে এটা একটু কমন সেন্স এপ্লাই করেন। এটা এটার শেষ মধ্যে হইছে কোথায়? পণ্য ইস্যু করে। মানে প্রোডাকশনে এটা শেষ হইছে মোট উপকরণে পণ্যে প্রোডাকশনে দিয়ে দিচ্ছে। এটা হিসাবটা হচ্ছে মানে যখন ইস্যু করছে তখন এখান থেকে মাল আউট হয়ে গেছে। তো মাল আউট কইরা এই মালের প্রসেসিং করে যখন ফিনিশ গুডস হয় তখন হচ্ছে এখানে হিসাবভুক্ত আসতেছে। এর আগে তো এখানে কোনো হিসাবভুক্ত নাই। তো ওখানে কোয়ান্টিটি এখানে কোয়ান্টিটি মিলবে না। কারণ ওখানে আমি একটা আইটেম রাখলাম। কিন্তু আমার এখানে প্রোডাক্ট যখন ফিনিশ হইছে ৫০ টা আইটেম মিলে হইছে। তো সেই হিসাবে আপনি ওখানে একটা আইটেমের সাথে ওখানে কিভাবে চিন্তা করবেন? কারণ এখানে তো অসংখ্য আইটেম। আইটেম এটা হচ্ছে মিললে কমপ্লিট গুড। হ্যাঁ, এটা হচ্ছে কমপ্লিট কোর্স। সেটা ওখানে এই যে এরকম করে আমি জাস্ট একটা প্রোডাক্টের কথা বললাম। আপনি ৫০ টা প্রোডাক্ট থাকলে ৫০ টা পেজ। তারপরে তো আমার একটা মোবাইল উৎপাদন করতে 65টা 66টা আইটেম লাগে আর কি, তারপরে হ্যাঁ, মিলে হয় একটা ফোন। তখন এটা ওই যে একটা ফোন হইছে তখন এটা এখানে ডাটাটা এন্ট্রি হইছে। যে জি উৎপাদিত পণ্য বা সেবার প্রারম্ভিক যে এখন আমার ফিনিশ গুড মানে মার্কেটে সেল করার মতো উপযোগী হইছে। এখনো সেল করি নাই। এগুলো আমার প্রারম্ভিক জয়ের মধ্যে আমি রাখতেছি যত কোয়ান্টিটি হয়। এখানে এই কোয়ান্টিটি তারপরে আমার এটার প্রাইস কত সেটা পারচেজ প্রাইস হিসেবে আমরা সেলস প্রাইস হিসেবে ধরি। তো এইখানে ১ম পার্টে হচ্ছে আমাদের যে প্রারম্ভিক মজুদের একটা আছে। তো এখানেও রাসেল দেখুন ভাই, হ্যাঁ, আমার ভাইয়া। একটা প্রশ্ন ছিল।
বলেন না। হলো সেটা হইলো এইটা তো একটা ইটস কাইন্ড অফ লেজার। প্রত্যেকটা আইটেমের জন্য ভিন্ন, ভিন্ন তাই না? প্রত্যেকটা আইটেমের জন্য ভিন্ন, ভিন্ন পেজ। হুম, হুম। জি। আচ্ছা, তাহলে পরে ওই যে এক ভাই বলল যে উনার ৬৫ টা আইটেম মিলাইয়া একটা ফিনিশ প্রোডাক্ট হইছে, তাই না? হুম, তাহলে পরে এটা তো চলমান প্রক্রিয়া। সাপোজ ধরুন প্রতি মাসই ওই যে স্টোরে মাল আসতেছে সেখান থেকে প্রোডাকশন এর জন্য ইস্যু হচ্ছে। ইস্যু হইয়া আবার অনেকগুলো পণ্য একাত্র হইয়া একটা ফিনিশ গুডস তৈরি হচ্ছে। সেই ফিনিশটা আবার মানে 6.2 তে এন্ট্রি হচ্ছে, তাই তো? হুম। যেহেতু এটা সেলস এর রেজিস্টার। তো এটা তো একটা চলমান প্রক্রিয়া। এরকম তো না যে এক্কেবারে এই যে কয়টা আইটেম ইস্যু হইছে সেই কয়টা আইটেমকে একদম ক্লোজিং দিয়া তারপরে গিয়ে স্টকটা তৈরি হবে সেরকম তো করা সম্ভব না। না, না, কারণ এটা এটা তো তো সম্ভব চলমান না। প্রক্রিয়া। একটা ওদিকে ইনপুট আসতেছে, ওদিকে আউটপুট বেরোচ্ছে। হুম, তাই না? হুম। উনি হয়তো 65 প্রোডাক্টের দেখছে। আমি 120 টা হুম। আইটেমের দেখছি। হিসাবে আপনি যদি একটা মানে এই ২ টা জিনিস টোটালি হচ্ছে আমার হিসাব হচ্ছে ডিফারেন্ট। তারপর হচ্ছে এটাও কিন্তু আমাদের এরকম করে করতে হবে যে একটা প্রোডাক্টের জন্য একটা শিট আমরা ব্যবহার করতে পারি। কারণ ওখানে দেখা যায় মডেলগতভাবে ভিন্ন হয়, সাইজ অনুসারে ভিন্ন হয়, বিভিন্ন ক্যাটেগরি। একটা প্রোডাক্টেরই প্রাইসগতভাবে বিভিন্ন ধরনের ভিন্নতা চলে আসে। তো সেক্ষেত্রে আপনার দেখা যায় একটা মোবাইলের কথাই বলি, বিভিন্ন কনফিগারেশন কারণে ২০ টা ৫০ টা আইটেম হইতে পারে। তখন দেখা যায় এটা আমরা আলাদা, আলাদা করে যখন আমরা সেলস টা মেজার করব মানে মেইনটেইন করব তখন দেখা যায় আমাদেরটা ট্র্যাকিং করাটা হচ্ছে সহজ হবে। তো তারপর তারপরে হচ্ছে একক কিন্তু সমস্যা হয়ে যাবে। একক ডিক্লেয়ার করাই তো সমস্যা। কিছু আসে পিসে, কিছু আছে কেজিতে, কিছু আছে ইসে। একক না, ডিক্লেয়ার না, করাই তো একক প্রবলেম হইছে। ক্লিয়ার করা কঠিন হবে না। কারণ আমরা 4.3 তে যত ধরনেরই আইটেম হোক সেটা তো আমরা সহগ ঘোষণা করি। সেই হিসাবে একক কোনটা এটা আইডেন্টিফাই হয়ে যায়। এই কিন্তু কারণে এখানে আমরা তো এককের ঘরটা ডিক্লেয়ার দিয়ে সাথে ফিগারের সাথে লিখে দিতে হচ্ছে। হুম, ফিগারের সাথে এককের এককটা লিখে দিতে হচ্ছে। ওই যে ২০০০ লিখলেন ২০০০ কেজি না পিস সেটা তো ওখানে মেনশন করা নাই। তো একটা তো ডিক্লেয়ার দিতে হইবে যেটা পিসে না কেজিতে। এটা যে যার যেটা থাকে সেটা কারণ একটা শিটে যখন আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব সেক্ষেত্রে দেখা যায় ওইটা ফিস হলে ফিসে থাকবে, কেজি হলে কেজি থাকবে। হুম, 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 হুম। তো এখানে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কেজি ফিসে। তো কেজি হলে সেটা সাধারণত আপনি দেখবেন আরো একটা গড় মানে 6.3 তে কিন্তু উল্লেখ থাকে। একটা গড়ই থাকে। মানে এককগুলা কিসের? পিসে, কেজি, লিটার, মিটার অনেক ধরনের এইটা জায়গা। হওয়া উচিত। এইটা থাকলে ভালো হয়। এটা হওয়া উচিত। হুম। আচ্ছা, তারপর এখানে হচ্ছে আমরা যেহেতু ফিনিশ প্রোডাক্ট এর যে মূল্যটা সেটা আমরা সেলস ভ্যালু অনুসারে রাখতে পারি। তো এখানেও দেখা যায় মূল্য যেটা সেলস ভ্যালু হিসেবে মানে ওপেনিং ক্লোজিং এর মূল্যটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে আমার এই অংশটা। যখন আমি এটা সেলস করছি, মানে সেলস এর অংশটা ঠিক আছে কিনা এটা হচ্ছে আমার বড় মানে বিগ ইস্যু। তো আমাদের এখানে যেটা ওপেনিং এর সাথে যদি আমাদের কোন পারচেজ এর একটা মানে উৎপাদনের ব্যাপার থাকে যে এই মাসে কতটুকু, কোন তারিখে কতটুকু উৎপাদন হইছে, সেটা হচ্ছে আমরা তার সাথে হচ্ছে যোগ করে ফেলব। তো যোগ করলে দেখা যায় আমাদের মোট কতটুকু উৎপাদন হইছে সেটা আর তার প্রাইস কত, সেটা হচ্ছে আমরা এই অংশে পেয়ে যাব। পেয়ে যাওয়ার পর তারপর আমাদের হচ্ছে যখন আমরা সেলস করে দিচ্ছি, তখন সেলারের তথ্যগুলো চলে আসবে। কারণ আমি যখন সেলস করছি তখন মূসক 6.3 টা যেহেতু আমি ইস্যু করছি, আমার জন্য বেশ কিছু ইনফরমেশন লাগে। সেটা হচ্ছে তার নাম, তারপর হচ্ছে তার ঠিকানা কোনটা, জাতীয় পরিচয়পত্র থাকলে জাতীয় পরিচয়পত্র বা যেটাই থাকে। তারপর হচ্ছে চালানপত্রের বিবরণ। যে চালানটা আমি ইস্যু করছি। তো চালানের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেকে বাজারে কিনতে পাওয়া যায়। এরকম অনেক চালান ব্যবহার করে। সেখানে অনেক সময় চালানের নাম্বারটা খালি থাকে। অথবা কোথাও, কোথাও দেখা যায় চালান মানে সিরিয়াল দেয়। তো যেটাই থাকে এটা কোনো ইস্যু না। যেকোনোটা ব্যবহার করতে পারবে। আর অনেকে হচ্ছে এক্সেল ফরমেট অথবা কেউ কম্পিউটারাইজ ফরমেট যেকোনোটাই ব্যবহার করে চালান প্রিপেয়ার করার জন্য। তো নাম্বারটা যেটা ট্র্যাকিং করা সম্ভব। যেমন ২০২৫ সালের অনেকে এরকম করে দেয় যে এটা ওই চালানটা দেখে আমরা বুঝি ২০২৫-২৬ অর্থ বছরের এ ১৮ই ডিসেম্বর এরকম করে তারপরে একটা কোড দিচ্ছে। বিভিন্ন ধরনের চালান ইনপ্র্যাকটিস এ দেখা যায়। তো যেটাই সুবিধা হয় ওরা ঐরকম করে একই ফরমেট ইউজ করবে। তারপর যখন হচ্ছে আমরা প্রোডাক্টটা হচ্ছে সেল করতেছি, এই সেল এর ডেটটা হচ্ছে 6.3 যে ইস্যুর তারিখ, এই তারিখটা হচ্ছে আমাকে এখানে দিতে হবে। জি ভাই। আচ্ছা ভাই, এই চালান নাম্বারটা হচ্ছে 6.3 যে নাম্বারটা সেটা তো হবে। হ্যাঁ, হ্যাঁ। 6.3 তে যে নাম্বারটা ব্যবহার করছেন এই নম্বরটাই এই আপনাকে নাম্বারটা দিতে হবে। হবে।
হ্যাঁ হুম। আচ্ছা প্রথমে বিক্রিত বা সরবরাহিত পণ্যের বিবরণ। এখন যখন আমরা আরো কিছু বিবরণ থাকতেছে যে এই প্রোডাক্টটার হচ্ছে কোন ধরনের প্রোডাক্ট। এখন আমরা এই যতটুকু পরিমাণে বিক্রি করি না কেন, যদি আমরা কেজি, পিস যেটাই হোক সেটা হচ্ছে করযোগ্য মূল্য। এখানে করযোগ্য মূল্য বলতে এখানে ভ্যাট ইনক্লুসিভ মূল্যটা থাকবে, ভ্যাট এক্সক্লুসিভ মূল্য থাকবে, ভ্যাট থাকবে না। ভ্যাটকে হচ্ছে আলাদা করে দেখাইতে হবে। তারপর হচ্ছে এটারও সিমিলার একটা পণ্যের পারমাণবিক জ্যাট থাকবে। পারমাণবিক জ্যাটের ক্ষেত্রে যতটুকু ওই প্রোডাক্টের থাকে, সেই প্রোডাক্টের হচ্ছে পারমাণবিক জ্যাটটা থাকবে, যেটা পরবর্তী মাসে হচ্ছে ওপেনিং ব্যালেন্স হিসেবে নিয়ে আসতে হবে। তো এরকম করে যখন আমরা পুরো মাসের ডাটাগুলো ইম্পোর্ট দিব, মাসের শেষে দেখা যাবে হচ্ছে আমাদের সবগুলো ডাটা যদি টোটাল করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারি। তো আমাদের অনেক সময় হচ্ছে ক্লোজিং ব্যালেন্স জায়গাটা অনেকটা লাগে যে এককটা, কারণ বছর যখন ১ বছর চলে যাবে, তখন হচ্ছে আমরা স্টোরের সাথে যখন মানে বুকস অফ অ্যাকাউন্ট মিলাবো, তখন দেখা যায় ২ জনের ক্লোজিং ব্যালেন্সটা তেমনি থাকবে। তো এর সাথে যদি আরো কয়েকটা কথা বলি, যখন কোন প্রোডাক্ট নষ্ট হয়ে যায়, যেমন পারচেজ প্রসেস এর মধ্যে নষ্ট হচ্ছে বা মানে কিনে আনার সময় নষ্ট হচ্ছে, প্রোডাকশন এ নষ্ট হচ্ছে। তো এরকম যখন নষ্ট হয়, সেই সবগুলা জিনিসের কিন্তু ওয়েস্টেজ এর একটা ব্যাপার আসে, সেটার ইফেক্টটা কিন্তু 6 পয়েন্ট আ 4.3 তে কিন্তু ইফেক্টটা থাকে। তো সেটা কনসিডার করেই কিন্তু সেলস এর যে মূল্য প্লাস হচ্ছে সেলস এর যে কত টাকা বিক্রি করবে, কত টাকা প্রফিট করবে সে জিনিসটা ওখান থেকে চলে আসে। এই ২ টা হচ্ছে 6.1 এবং 2 সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর জন্য, যারা হচ্ছে প্রোডাক্টে কোন না কোনভাবে কনভার্ট করে। রূপগত পরিবর্তন করে, আকৃতিগত পরিবর্তন করে। আর যারা হচ্ছে পণ্য এনে সরাসরি বিক্রি করে দিচ্ছে। মানে কোন ধরনের পরিবর্তন করতেছে না, শুধু ভ্যালু এডিট করতেছে। তো তাদের জন্য হচ্ছে 6.2.1। তো এদের ক্ষেত্রে অনেকটা মানে ঝামেলা কম। হিসাব-নিকাশের ক্ষেত্রে মানে খুবই আমার কাছে মনে হয় সহজ হয়ে যায় হিসাব-নিকাশ। তো এই কারণে ব্যাটের প্র্যাকটিসটা উনাদের কাছ থেকে তুলনামূলক কম থাকে। এই গড়টা দেখেন মোটামুটি এখানে ২৬ টা গড় চলে আসছে। মানে এটার ২৬ টা গড়। কারণ এখানে পার্চেজ এবং সেলস এর ২ টা ডাটাই চলে আসছে। তো এটা যদি আমরা কয়েকটা পার্টে ভাগ করি, সেটাও দেখা যায় আমাদের এইটুকু অংশে বিক্রয়যোগ্য পণ্যের প্রারম্ভিক যে থাকে। যেহেতু এটা পুরোটাই বিক্রয়যোগ্য পণ্য, আ যেটা পারচেজ কিনেই আনছে একদম ফিনিশ প্রোডাক্ট। তো তাদের ক্ষেত্রে আমরা ক্রমিক নম্বর বা তারিখ, তার বিক্রয়যোগ্য প্রারম্ভিক মূল্য সেটা হচ্ছে আমরা এখানে দিতে পারি। একক প্লাস তারপর হচ্ছে কর ব্যতীত মূল্য। তারপর উনি যখন এই বছর পণ্যটা এখানে এন্ট্রি দিবে, মানে যেটা কিনছে ক্রয় মূল্য তারপর হচ্ছে মোট মূল্য। ক্রয় মূল্য এখানে একক প্লাস সকল প্রকার কর ব্যতীত মূল্য ২ টি আমাকে দেখাইতে হবে। দেখানোর পর আমরা মোট মূল্য হবে সেটা যদি আমার ওপেনিং থাকে, বিক্রয়যোগ্য পণ্যের প্রারম্ভিক ছাড় থাকে, আর তার সাথে হচ্ছে আমরা যদি যেটা ক্রয় করে এটা যোগ করে আমরা পাইলাম যে এই পরিমাণ। তো উনাদের দেখা যায় এই ভ্যালু গুলা মোটামুটি ঠিক থাকে। কারণ যেহেতু এত পরিবর্তন হয় না, উনারা নিয়ে দেখা যায় কেউ হয়তো ৳১০০ র জিনিস ৳৫০০ বিক্রি করতেছে। তো ইজিলি দেখা যায় এটা ট্র্যাক মানে এতটা ভ্যালু নিয়ে সমস্যায় পড়তে হয় না। তারপর উনি যখন মোট মূল্য তার কাছে মোট পণ্য এভেইলেবল ফর সেলস বিক্রি করার উপযোগী পণ্য আছে, এটা তারপর হচ্ছে উনি যখন বিক্রেতার তথ্য এখন বিক্রি করে দিচ্ছে। তো সেখানে দেখা যায় বিক্রি করলে সেটা যার কাছে বিক্রি করলো তার নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, চালানপত্র বিল অফ এন্ট্রি, যেহেতু এক্সপোর্ট করলে তো বিল অফ এন্ট্রি আসবে। আর যদি এক্সপোর্ট না করে তাহলে তো দেখা যায় উনার যেটা চলে আসবে চালানপত্র নম্বর। সেটা উনাকে দিতে হবে, তারিখটা এখানে থাকবে। এইটুকু যাওয়ার পর তারপর আমার বিক্রিত বা সরবরাহিত পণ্যের বিবরণ। এই প্রোডাক্টটা আমরা যেটা বিক্রি করছি, তো তাদের যে বিবরণটা দরকার, যে প্রোডাক্টটা কি? অনেক সময় প্রোডাক্টের বিবরণ নিয়া সমস্যা ফেস করতে হয়। আমি এরকমও দেখি ভ্যাট এর ক্যালকুলেশন মানে 6.3 ক্যালকুলেশন দেখে আমি অনেক সময় কল দেই। যারা চালানপত্র ইস্যু করে তাদের সাথে ডিসকাশন করে নেই। তো এরকম ধরেন যদি আমরা একটা ক্যালকুলেশন এ একটা জিনিস দেখাই, কথার প্রসঙ্গে যেহেতু মনে পড়ছে। তো উনারা দেখা যায় আপনি মনে করেন একটা প্রোডাক্টের মোট মূল্য ৳৯০,০০০। এটা যদি সে সাপ্লায়ার হিসাবে হচ্ছে সে আমাকে কি করলো 10% বিডিএস এ একটা চালান দিল। তো সে কি করতেছে মোট মানে ভ্যাট সহ মূল্য হচ্ছে ৯ লাখ। এটাকে সে 10% করে 10% করে আমাকে কি করতেছে? ও চালান দিচ্ছে। সে কি করতেছে? এখানে হচ্ছে ভ্যাট লিখতেছে ৳৯০,০০০। তারপর হচ্ছে ভ্যাট সহ মূল্য হচ্ছে
9 লাখ টাকা। তো এটা কিন্তু আসলে ঠিক না। কারণ আপনি যখন ভ্যাট ক্যালকুলেশন করবেন, তখন হচ্ছে আপনি ভ্যাট ছাড়া। তো এটা আসলে কিরকম হওয়া দরকার ছিল? উনার হচ্ছে ক্যালকুলেশনটা পিছন দিয়ে করে যে অনেকটা যারা কিনে তাদের উপর ফাঁসায় দেওয়ার জন্য জিনিসটা হয়। এতে একটা অসুবিধা হয় প্র্যাকটিসে। কারণ আপনি যখন আ বেশি পরিমাণের মূসকটা বাদ দিচ্ছেন, আপনার আসলে ধরেন এই প্রোডাক্টটা আমি স্পেশালি সেটা ৳৯০,০০০ র পণ্যটার কথাই যদি বলি, এটা এরকম আমি কেস পেলাম। তো ৳৯০,০০০ থেকে উনার আসলে যে ২ টা যদি ভ্যাট ইনক্লুসিভ মূল্য হয়, ভ্যাট যদি ইনক্লুসিভ মূল্য হয়, তাহলে আমাকে এটা বাইর করার কথা ছিল ৯০,০০০ কে আমি ভাগ দিতাম ১১০ গুণ হচ্ছে ১০০। তাহলে হওয়ার কথা হচ্ছে এটা ৮১,৮১৮ এটার উপর মূলত 10% ভ্যাট হওয়ার কথা। ভ্যাট যদি 10% করি, তখন ভ্যাট সহ মূল্য হওয়ার কথা হচ্ছে এটা যোগ এটা। এরকম হওয়ার কথা। এখন সে যেহেতু মানে তার ভ্যাট এর সে কিন্তু টোটালটা মিলে গেছে। ভ্যাট সহ মূল্যটা ওকে হয়ে গেছে। কিন্তু ভ্যাট এর কথা হওয়ার কথা ছিল হচ্ছে ৮,১৮২ কিন্তু হয়ে গেছে কত? ৯,০০০। এখন ধরেন আমরা যখন এটার উপর কোন টিডিএস কাটবো, যেহেতু টিডিএস 5% একটা টিডিএস এর ব্যাপার আছে। তখন আমরা টিডিএস টা কাটলে কি করি? যে আমরা ভ্যাট এর মূল্যটা বাদ দেওয়ার পর এই অংশেটা আমরা টিডিএস টা কাটি। তো এখানে টিডিএস টা কাটা আর হচ্ছে এখানে টিডিএস টা যখন ধরেন এটা আমি ভ্যাট এর অংশ থেকে বাদ দিলাম। ভ্যাট এর অংশটা ধরেন এটা ৯০,০০০ আর হচ্ছে এটা ৮১,০০০। তো আর এখানে হচ্ছে ভ্যাট ছাড়া মূল্য হচ্ছে এটা। এটার উপর টিডিএস। তো এটার উপর আমি যখন 5% টিডিএস করলাম, সেম ওয়েতে আমি নিচেরটাকে যদি করি, তাহলে দেখুন টিডিএস গতভাবে একটা পার্থক্য চলে আসছে রং চালানের জন্য। স্পেশালি এগুলো হ্যাঁ ভাই বলো। আচ্ছা, ব্যাটের বেস ভ্যালুটা টিডিএস এর বেস ভ্যালুটা সবসময় একই হয়, সবসময় এই জিনিসটা একটু মানে খেয়াল রাখলে মনে হয় যে সবচেয়ে বেশি ভালো হয়। হ্যাঁ, আপনার এই ভ্যাট মানে ভ্যাটের এখন যখন আপনার ওই স্পেশালি আপনার মানে কোনভাবে খেয়াল রাখতে হবে ভ্যাটের উপরে আর ট্যাক্স হবে না। এই জিনিসটা মনে রাখলেই হয়। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখলে সুবিধা বেশি হয়। তো এই ধরনের বেশ কিছু চালান পাওয়া যায় হচ্ছে যারা ট্রেডার। ট্রেডারের কথা যেহেতু আসছে, তারা হচ্ছে ঠিকভাবে বুঝেন। অনেক সময় আমি দেখা যায় কল দিয়ে ওনাদেরকে ক্যালকুলেশন বলে দেই যেটা আসলে কিরকম হবে। অনেকে এরকম ঘন্টা ০.৫ ঘন্টা সময় ব্যয় করে বুঝায় দিলে পরের বার চালানটা ওকে থাকে। কারণ তখন একটা টিডিএস এর ক্ষেত্রে একটা ঝামেলা হচ্ছে এবং চালানটা ইউজ করা যায় না। মানে এই চালানটা রেফারেন্স হিসেবে ভুল চালান থাকে। তখন দেখা যায় এই চালানটাকে কারেক্ট করতে গেলে আবার ডেবিট নোটের ব্যাপার চলে আসতেছে। তো এরকম ইস্যু এড়ানোর জন্য এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হয়। ভাই এই সামান্য ভুলের জন্য কি ধরবে ট্যাক্স অফিস? এটা সামান্য ভুল কিভাবে হলো? এটা বড় ভুল হইছে না যে ব্যাটটা ক্যালকুলেশন ভাই এটা তো আমি করি নাই, এটা তো উনি করছে, উনার ভুলে মাসুল কি আমি দিব? আপনি তো দিবেন না। আপনি কনসার্ন করে ওরে বুঝায় দিতে হবে তো। কারণ আপনি তো যে জায়গায় আপনার টিডিএস মানে ওর থেকে কাটার কথা, জমা দেওয়ার কথা কত এইটা ৪,০৯১ আপনি দিছেন কত? ৪,০৫০ টিডিএস এর পরিমাণটা কমে গেছে। এখন যদি ভ্যাট ট্যাক্স অফিস ধরে এরকম অনেক পারচেজ হয়। তখন এই যে আপনি টিডিএস এর পরিমাণ কম ডিডাক্ট করছেন, তখন এটা একটা ইস্যু চলে আসবে না? কারণ আপনি সারা বছর টিডিএস যতটুকু কাটছেন, এটা যখন বছর শেষে মিলাইতে যাবেন সেম পার্সেন্টেজ দিয়ে, তখন তো আপনার টিডিএস এর কি থাকবে? শর্টেজ থাকবে। তো শর্টেজ থাকলে এটা কি আবার আপনি নিচ থেকে দিবেন? আর স্পেশালি তো যখন এটা পুরোপুরি না হবে আবার এটা আপনার গাড়ি এসে আটকে। তখন এটা ছোট, ছোট এমন অনেক বড় হয়ে যাবে না? এটা তো আপনাকে মাথায় রাখে এখানে মাত্র আসছে কত ৳৪১। তো এরকম এটা একসময় দেখা যায় ৳৫,০০,০০০ টিডিএস কম দেওয়া হইছে। মানে কম কাটা হইছে। কারণ ৳৫,০০,০০০ কি আর কম? একজন সারা বছর চাকরি করে কয় টাকা ইনকাম করে? না, এছাড়া তো সব দিকে প্যাচ লেগে যাইব আর কি, কারেকশন করাইয়া নেওয়াই ভালো। এই হ্যাঁ, কারণে আমি হ্যাঁ, সবসময় কল হ্যাঁ, দিয়ে যোগাযোগ এটা করাই। চালানটা পাওয়ার সাথে সাথে কারেকশন করে নিতে হবে আর কি, এটাই ভালো হবে। হ্যাঁ, সেটা তো কারেকশন করতে পারতেছে মানে যখন সে ট্রিগার হয় ইজিলি। কিন্তু আপনি যখনই ম্যানুফ্যাকচারার চালান ইস্যু করবে যেমন ইসমাইল ভাই এখানে আছে কাজ করে উনি। তখন তো আপনি ওই চালানটাকে তো ছিঁড়ে ফেলে দিতে পারবেন না। আপনি যখন চালান ইস্যু করে দিছেন, তখন তো এটা আপনার নাম্বার হয়ে গেছে। এখন আপনি যখন পরবর্তীতে মনে করেন আপনি ৫০ টা চালান ইস্যু করছেন, ১০০ চালান ইস্যু করছেন। ১ থেকে ১০০ এখন মনে করেন ২ টা চালানে ভুল করছেন। ২ টা না না, চালান যদি ওইটা ছিঁড়ে ফেলে ওইটা দেন দেওয়া যাবে না। আপনি বললেন না আধা হ্যাঁ, ঘন্টা সময় রাইট। ব্যয় করিয়া তাকে শিখিয়ে নেওয়া আর কি।
ওইটা হ্যাঁ, তো ওইটা ওইটাই তো করতে বুঝতে হবে। পারবো না, আপনি পরবর্তীতে বিপদে তখন পড়বে। কাটাকাটি না করা গেলে কি করতে হবে ভাই? বইয়ের মাঝখান থেকে খুইলা তারপরে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সেটাই। হুম। এগুলো তো এগুলো চোরা ঝামেলার বুদ্ধি। কাজ না। আপনি আমি এটা সহজ না এইসব করতে গেলে। এগুলো ঠিকঠাক ভাবে লিখতে হয়। অনেক সময় কাটাকাটি হয়ে যায় বা এটাতে ভুল হয়ে যায়। এককের জায়গায় পিসের জায়গায় কেজি হয়ে যায়। মানে খুব আমার কাছে মনে হয় এই যে এন্ট্রি গুলা দিতে গেলে স্পেশালি যখন আমরা ম্যানুয়াল বইয়ে লিখি বা চালান ইস্যু করি খুব কেয়ারফুলি কাজটা করতে হয়। এটা অনেক ঝামেলা, কষ্টের কাজ। মানে আমি এক চালান পাইছি ওই 6.3 দিছে। কোন কারণে মনে করেন ওর মূল্যটা ঠিক হয় নাই। সে কি করছে? ওই ইয়া দিয়ে মুছছে। কি কালি ব্যবহার করে না? যেটা এটা ফ্লুইড, ফ্লুইড, ফ্লুইড ব্যবহার করছে। তো ধরেন ফ্লুইড তো ৪ ব্যবহার করা যায় না। রাসেল ফ্লুইডের ভাই, তো হ্যাঁ ভাইয়া। আমাকে বলেন তো উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য যার অনেকগুলো আইটেম আছে, সাপোজ ধরেন গার্মেন্টস এর কথাই ধরেন, তো সেখানে এইটা স্টক রেজিস্টার হিসাবে কতটুকু ওইটা মেনটেন হয়, কতটুকু নাকি এটা করার জন্য ভ্যাট অফিসারকে দেখানোর জন্য করে, তাদের রেজিস্টার তো আলাদা থাকেই, কি এটার উপর কি নির্ভর করা যায় কিছু নাকি? অবশ্যই এটার উপর আপনার নির্ভর করতে হবে তো। এটাই তো আপনার মানে সলিড ডাটা। অথবা আপনি যদি কোনো এনবিআর কর্তৃক কোনো ইয়া ব্যবহার করেন, অ্যাপস ব্যবহার সফটওয়্যার ব্যবহার করেন, তখন ওইটাও রাখতে পারেন। কিন্তু এমনি ডাবল আপনার ধরেন ডাবল রেজিস্টার হয়ে গেল না, একটা ফ্যাক্টরিতে ফ্যাক্টরির নিয়মে একটা রেজিস্টার মেনটেন করতেছে, স্টক রেজিস্টার, আবার ভ্যাটের জন্য এটাও তো একটা স্টক রেজিস্টার, তাই না? হ্যাঁ, 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 হ্যাঁ। একটা পারফেক্ট হইলেই তো হয়, কিন্তু এইটা আমি তো আপনাকে বলছি আপনি সফটওয়্যার ব্যবহার করেন। কিন্তু মানুষের সফটওয়্যার যেতেছে না। তখন তো আপনি একটা হইলেই হয়ে যাচ্ছে। কারণ অনেকে আমার স্টুডেন্ট অনেকে আছে মানে ট্রেডার কিন্তু তারা সফটওয়্যার নিছে। নিয়ে বলতেছে ভাই এই দেখেন সবগুলো আমার এখান থেকে হয়ে যাচ্ছে। চালান ইস্যু করে ফেলতে পারতেছি, এভরিথিং এখানে রেকর্ড হচ্ছে। কিন্তু মানে করে না তো। এখনো পুরোপুরি তো অটোমেশন ও যায় নাই। অনেকেই কাজ করে। আপনি অবাক হবেন। ধরেন এই যে ৫০০ ৬০০ এরকম প্রোডাক্ট এর যে আইটেম, ১ বছরে খাতা কতগুলো হয় ভাবতে পারবেন? ম্যানুয়াল সফটওয়্যার যে ইউজ খাতা করলে পরে আপনার উল্টাপাল্টা বিল যখন দিবেন তখন তো সফটওয়্যারের নিয়মে ক্যালকুলেশন করবে। ও যে ভুল করে বিলটা দিচ্ছে সেটা তো সেই ফিগারটা তো আসবে না, তখন তো আপনার বিলের সাথে ম্যাচ করবে না, কারণ সফটওয়্যারে তো প্রোগ্রাম দেওয়া থাকে। ভ্যালুটা দিলে পরে অটো আপনার সম্পর্ক শুল্ক হোক অথবা ভ্যাটের কথা টাকাটা আলাদা করে ফেলতেছে সে, তাই না? হ্যাঁ, পরে আপনার যদি চালানে যেহেতু আমরা কোন ভুলভ্রান্তি হয়, আপনার তো ডেবিট নোট, ক্রেডিট নোট রাখছেই। মানে অ্যাকাউন্টিং এর বাসায় ডেবিট ক্রেডিট রাখছে, ওটা একটু করে দিলে হয়ে যায়। আমার কাটাকাটি করার দরকার নাই। এটা ওই ছোট যারা ওরা এরকম করে। ভাই একটা বুদ্ধি আচ্ছা। বলল একেকজন। কিন্তু ওদের এরকমই হয়। রিয়াল প্র্যাকটিস এ ম্যানুফ্যাকচারিং যারা কোন সমস্যা হইছে ওনারা 6.6 7, 8 ইস্যু করে সলভ করে ফেলতেছি আমরা। 6.8। জি। হ্যাঁ, জন্য ভাই বলেন। ভাই একটু 6.2 তে একটু আসেন তো। হুম। আছেন ওই যে সেলস এর দিকে একটু একটু যাবেন, সেলস এর দিকে। যে সেলস আমরা যেগুলো ডান সাইডে যেগুলো ওই যে রহিম ট্রেডিং এর কাছে না আমরা বিক্রি করতেছি সালফার। হ্যাঁ। রহিম ট্রেডিং আর একটা এটাও চট্টগ্রাম, আর একটা কি বল লিমিটেড। হুম। এই দুইটার ক্ষেত্রে আমরা যে দুইটা চালান নাম্বার দিছি এটা আমাদের ওই চালান বইয়ের নাম্বার আর কি, যেটা 6.3 সিরিয়াল ভাবে দিয়ে যেতে হবে আর কি না। আর হ্যাঁ, একটা বিষয় আর একটা বিষয় আছে ভাই ওইখানে, আপনি এটা লেখেন নাই কেন বেডের টাকাটা? কিছু মূসক সেলস এর মূসকটা লিখতে হবে না? ওই লিখি না। বিক্রিত পণ্য বা সবার পণ্যের মূল্য এখানে ছিল। লেখা আছে তো। মূসক ও, এই যে আমার এটাতে দেখতেছি না আমরা। ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এটা আমি গেল। আমি মোবাইলে তো ওই জন্য। আচ্ছা। এখন হচ্ছে আমার মোস্ট ইম্পোর্টেন্ট যেটা ছোট্ট হইলে অনেক ভ্যালুয়েবল জিনিস। এটা যে কি পরিমাণ মূল্যবান জিনিস এটা আমি বুঝছি। মানে একজন একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম তখন। এই একটা চালান দিয়ে যে কত কিছু হয়। তো এই 6.3 যেটা এটা কর চালানপত্র। এই কর চালানপত্র হচ্ছে মূলত পার্সেল এবং সেলস এর প্রমাণ বলি, যাই বলি। এখন অনেক সময় একটা প্রশ্ন আসে যে ব্যাট তো চালান দিল। তো চালান দিল সে জমা দিল কি দিল না? এটা নিয়ে কি হয়? তো জমা দিল কি দিল না? এটা আসলেই যে চালান রিসিভ করে তার উপর মানে তার কিন্তু মাথা ব্যাথার কারণ না, মানে চিন্তা করার বিষয় না। এটা পুরোটা হচ্ছে এনবিআর এখনো অটোমেশন এর কাজ করতেছে। সেটা অদূর ভবিষ্যতে হবে। হইলেও শুরুর দিকে একটু ঝামেলা পোহাইতে হবে।
তো আমরা যখন যাদের কাছ থেকে হচ্ছে রিস্ক হয়ে যায়, মানে টাকা ব্যাটের টাকা জমা দিবে কি দিবে না, স্পেশালি সাপ্লায়ার্স বলি, ৪৪ টা সেবা আছে তাদের বলি, তাদেরকে কিন্তু উইথহোল্ডিং এন্টিটি যারা আছে তারা কিন্তু ভ্যাটটা কেটে রেখে জমা দেয়। আপনি ধরেন একটা ফরেন থেকে একটা সার্ভিস নিলেন। তো ফরেন সার্ভিসটা যখন আপনি নিচ্ছেন, তখন কিন্তু বলা হচ্ছে আপনি যদি ১৫% ভ্যাট কেটে চালান মানে প্রমাণ, ট্রেজারি চালান প্লাস এই 6.3 এই ২ টা যদি ব্যাংকে না দেন, ব্যাংক নিজেই কেটে রাখবে। না হয় ব্যাংকই লায়াবল হয়ে যাচ্ছে। স্পেশালি ফরেন যে সেবা দেওয়া নেওয়া এটা অনেকটা ঝামেলা হয়। ব্যাংকে অবশ্যই এটা খুব কঠিনভাবে দেখে। নিজেদের উপর চলে যায়। তারপর ধরেন উৎপাদনকারী যারা আছে। তো উৎপাদনকারী যখন চালান ইস্যু করে, তখন এটাকে ধরে নেওয়া হয় যে ও ভ্যাটটা জমা দিচ্ছে। মেক্সিমাম এটা জমা দিতে হয় বিভিন্ন ক্রাইটেরিয়ার কারণে। কারণ আপনি যখন ১০ টা চালান ইস্যু করছেন, ১০ টা হিসাবভুক্ত করছেন, বছর শেষে গিয়ে আপনার পারচেজ এর হিসাব দিতে হচ্ছে, সেলস এর হিসাব দিতে হচ্ছে। মানে সবগুলা মিলাইয়া দেখা যায় চালানগুলো জমা দিতে হয়। কিন্তু স্পেশালি ফাঁকির একটা হার মানে বেশি থাকে হচ্ছে ট্রেডার বা সাপ্লায়ার অথবা যারা হচ্ছে মানে ৪৪ টা সেবা। সেই ক্ষেত্রে কিন্তু অন্যের উপর মানে এমনভাবে এটা ধরে বসে, সাইফুল ভাই একমত থাকবে, যখন ট্যাক্স অথবা ভ্যাট এর অ্যাসেসমেন্ট হয়, টিডিএস, বিডিএস ইস্যু সলভ ছাড়া কোনো অ্যাসেসমেন্ট করাই যায় না। মানে এটা হচ্ছে ঐরকম একটা। যদি করেও সেটা আসলে আবার রিওপেন হইলে এটা কিন্তু আবার এটা দিতেই হয়। মানে এটার জায়গাটা হচ্ছে ঐরকম একটা সেনসিটিভ জায়গা। তাই সবচেয়ে বড় কমপ্লেইন্স হচ্ছে এখানে। তো আমরা যখন পারচেজ করব, স্বাভাবিকভাবে আমরা যে টার্গেট থাকে সাপ্লাই চেইন বা তাদের সাথে কথা বলে, মানে যে সকল সাপ্লায়াররা থাকবে, মানে ভ্যাট ট্যাক্স মানবে, মানে কমপ্লায়েন্স করবে, ১ম টার্গেট রাখা উচিত হচ্ছে তাদের কাছ থেকে। এখন ইন প্র্যাকটিস এ দেখা যায় আমি নিজেও দেখি অনেক সময় মনে করেন সে যেহেতু ভ্যাট হচ্ছে এড করে যে সাপ্লায়ার হোক ১৫% হোক অথবা ১০% হোক এড করে মূল্যটা দেয়। ধরেন আমি ৳১,০০০ র একটা জিনিস কিনলাম। ভ্যাট ছাড়া যদি সাপ্লায়ারের কাছে যাই, সে বলল ৳১,০০০ আর ভ্যাট সহ যে সাপ্লায়ার চালান ইস্যু করবে সে বলতেছে এর সাথে ১৫% ভ্যাট এড কর। তো সাপ্লাই চেইন যে অনেক সময় এটা আগের টেনডেন্সি অনেক বেশি ছিল। সে বলল ঠিক আছে। সে যখন আইসা বলতেছে মূল্য, সে বলতেছে আমি এটা ৳১০০ দিয়ে কিনছি। আবার যখন ভ্যাট সহ বলতে হইতো সে আর কি ৳১১৫ দিয়ে কিনছে। তো দেখা যায় ম্যানেজমেন্ট বা অনেকে মনে করে সে ৳১০০ দিয়ে কিনছে, ৳১৫ কমে কিনছে। তো এরকম ইস্যুর কারণে অনেক সময় ওরা ঐরকম সাপ্লায়ার এর কাছে যায় যেখানে টিডিএস, বিডিএস কমপ্লায়েন্স না। তো এদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় কোম্পানি যখন এটা ভালোভাবে ফলো আপ করবে না, মানে ফিউচার এর জন্য অনেক বেশি রিস্ক থাকে। কারণ আমরা জানি যখন ভিডিএস এর ক্ষেত্রে সেটা রাসেল ভাই, হ্যাঁ ভাইয়া। এখানে কনসেপ্টটা তো হইলো যেহেতু ভ্যাট হইলো ইনক্লুসিভ, রাইট? হুম, ইনক্লুসিভ। তাহলে যদি কোনো কিছু লেখা না দেয়, সাপোজ একটা বিলে কিছু লেখা নাই, তা আমাকে তো ধরে নিতে হবে যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, তাই না? না, না, ইনক্লুসিভ। না, প্র্যাকটিসে এরকম হয় না ভাইয়া। যখন যদি আপনি লেখা নাই, লেখা না নাই কিছু। ওইটা থাকে। আপনি যখন ভালো কোম্পানি যে সিএস করে, কোম্পানি স্টেটমেন্ট করে, তারপর হুম। যখন কোম্পানির থাকে, ওই বিল থাকে, ওখানে কিন্তু লেখা থাকে যে এটা হচ্ছে ভ্যাট ছাড়া মূল্য। আরেকটা দেখা যায় এখানে ভ্যাট ট্যাক্স ইনক্লুডিং। তো এরকম ইস্যুতে ইজিলি ফাইন্ড আউট করা যায় যে এটা ভ্যাট ছাড়া। মানে আমাদের ধরেন তো লেখা নাই, ধরেন লেখা নাই, তো সেই ক্ষেত্রে আমার অনেক বিল ক্ষেত্র বিশেষে পার্সন টু পার্সন ফোন করা সম্ভব হচ্ছে না। তো আমার হট আই শুড মানে কনসিডার। আপনি যখন বিল এটা ইজিলি পাওয়া যাচ্ছে। আপনি যখন বিলটা নিচ্ছেন, ওর যখন ইনক্লুসিভ করে দিবে, সে তো একটা চালান দিবে আপনাকে। এই যে এই মহামূল্যবান ১ পিসের কাগজ 6.3 এটা হ্যাঁ, যেহেতু আপনি বুঝতেছেন যে ও ভ্যাট ইনক্লুসিভ করে দিছে। এটা দিছে না মানে সে এটার মধ্যে ভ্যাট দেয় নাই। এখন আপনাকে ট্যাক্স ভ্যাট অফিস যখন ধরবে আপনি তো এটা প্রমাণও করতে পারবেন না। যে আপনি বলছেন ঠিক আছে আপনি ভ্যাট কাটেন নাই ওই ব্যক্তির কাছ থেকে। ওই ব্যক্তি ভ্যাট ইনক্লুসিভ দিছে। তাহলে আপনি চালান দেখান। চালান নিয়ে আসেন। না ইনক্লুসিভ দিছে সে, এটা কি মানে যোগানদার দিছে না ব্যবসায়ী দিছে নাকি আমদানিকারক দিছে, সেই ভিত্তিতে ওইটাকে ইয়ে করতে হইবে, কারণ স্ট্যান্ডার্ড তো হইলো 15%, কিন্তু হ্যাঁ, ওটা তো আলাদাভাবে করতে হবে ভাইয়া। শুরুতেই করে ফেলতে হবে সে কোন? মানে কোন ব্যক্তি তাকে সাপ্লায়ার স্পেসিফিক করে ফেলতে হবে, হ্যাঁ তাকে হুম, হুম। আইডেন্টিফাই করে দিবে সেই এই ক্যাটাগরির, তাই হ্যাঁ, না? তখন ম্যানুফ্যাকচারিং হলে তো আর কথা বলতে হয় না। ম্যানুফ্যাকচার থেকে নিলে ও এমনি চালান ইস্যু করে। যেহেতু ওর হ্যাঁ, বাধ্যবাধকতা। কিন্তু এটা হুম, ঝামেলাই হচ্ছে সাপ্লায়ার দিয়ে। কারণ আপনি সবচেয়ে বেশি পাচ্ছেন যোগানদার। সাপ্লায়ার কাছ হুম। থেকে হয়।
জি। রাসেল ভাই সময় কবি সঙ্গীত তো এখন নেক্সট নেক্সট সেশন কখন হবে এটা বলে দেন। এটার পরে হবে, আরো আছে ৫ মিনিট চলবে, তারপর দিব। তাহলে দেখা যায় ওই সাপ্লায়ার থেকে মেক্সিমাম কিনতে হয়, আর এদেরই হচ্ছে কমপ্লায়েন্স এর আওতার মধ্যে আসে নাই। মানে এরাই সবচেয়ে ঝামেলার ব্যাপার। আপনি ইন প্র্যাকটিস দেখবেন সবকিছু ম্যানুফ্যাকচারিং থেকে নিতে পারবেন না, বা বিজনেস ক্যাটেগরি ভিন্ন হয়। তো ভিন্ন হওয়ার কারণে ওই ঝামেলার মধ্যে আপনার পড়তে হয়। সাপ্লাই যখন আপনি ট্রেড করবেন, আমরা শুরুতে কি করি? শুরুতে বলি যে, "ভাই এটা আমাকে ভ্যাট ইনক্লুসিভ দিতে হবে। আমি টিডিএস টা কেটে রাখবো।" ও বলল, "না, আমার কাছ থেকে টিডিএস কাটা যাবে না।" ভ্যাট আপনি বলছেন এটা দিতে পারি। আপনি বলছেন, ঠিক আছে, যেহেতু আপনি পরিশোধ করবেন ৳১০০ টা ৳১১০ বানায় দিলাম। ৳১০ দিয়েছেন। কিন্তু আমার তো শুধু ভ্যাট মানলেই হবে না। ট্যাক্সটাও চিন্তা করতে হবে। তা আমি যদি বলি, ঠিক আছে, আপনি ৳১১০ আপনাকে দেওয়ার আগে ৳১০০ র উপর আমি ৫% যেহেতু সাপ্লাই রেটে ভ্যাটটা কেটে ৳৯৫ দিব, আর আপনাকে একটা চালান দিয়ে দিব। এইবার উনারা বেঁকে বসে। না, ৳৫ কেন কাটবেন? এইরকম অনেকে আপনি প্র্যাকটিসে দেখবেন যে ও কি করে গ্রস কইরা ১৫% হুট করে বাড়ায় ফেলে বিলের ক্ষেত্রে। ও বলছে, যখন আমরা বলছি ভ্যাট ট্যাক্স কমপ্লায়েন্স করতে, তখন বলে, ঠিক আছে, ৳১০০ ৳১১৫। সে কিন্তু ভ্যাট ট্যাক্স এর ক্যালকুলেশন কিন্তু ডিফারেন্ট। আপনি সরাসরি 15% বলছেন, 5% ভ্যাট, 5% ট্যাক্স, 10% ভ্যাট। এটা কিন্তু হয় না। সেটা কি করতে হয়? না, আপনার আসলে আমি যেটা দেখছি সেটা হইলো আপনি যদি সত্তা হন, কর্তনকারী সত্তা হন, তাহলে পরে আপনার সাপ্লায়ার এনলিস্টেড থাকবে। এবং প্রত্যেকটা সাপ্লায়ারের থেকে প্রতি বছর হোক, মানে একটা নির্দিষ্ট সময় তার সাথে কন্ট্রাক্টটা সাইন করা হয়। যে তার কাছ থেকে এই কন্ডিশনে মালটা নেওয়া হবে। সুতরাং এই ক্ষেত্রে খুব একটা ব্যত্যয় হয় না। যারা না, হচ্ছে এটাই সবচেয়ে ব্যর্থ ভাই। প্র্যাকটিসে সবচেয়ে বললাম না? আমার কোম্পানি ধরেন সে চাচ্ছে 100% কমপ্লায়ান্স, কিন্তু পারতেছে না এদের কাছ থেকে। এদের কাছ থেকে কিনতেই হবে। ওই যে হুম, আপনি বলতেছেন ও ভ্যাট আপনি জোরাজুরি করলে ঠিক আছে, ভ্যাটটা যেহেতু আমাকে দিতে হয়, এড করে দিল। কিন্তু টিডিএস কাটতে দিবে না। জি। আপনি ভ্যাটও দিবেন, টিডিএস ও দিবেন। তো এটা কোম্পানির জন্য অনেক কস্টলি হয়ে যাচ্ছে না? আমি বলছি আমি যখন মার্চেন্ডাইজিং জিএম ছিলাম, তো আমার সাপোজ ধরেন সেকশন 7 ই ১ থেকে ১৫০ সাপ্লায়ার হুম, হুম, এনলিস্টেড ছিল। হুম, ছিল মানে এদের সাথে আমার অন্তপক্ষে ৭-৮ টা মিটিং করতে হইতো গ্রুপে। তাও ১০ জন ১৫ জন করে নিতাম। নিয়ে তাদের কাছে আমাদের যে কন্ডিশন যেগুলো আছে সবগুলো ফুলফিল করে তারপরে সাইন করতাম যে নাও ইউ আর এনলিস্টেড উইথ আস, এই আরকি। হুম। কিন্তু এই তো। আপনি আপনার প্রোডাক্ট এর উপর ভিন্ন করেন। এখন ধরেন আপনি বলি, রিয়াল এস্টেট বলি, বালি কিনতে যাচ্ছে। হ্যাঁ, জি। ওই ও এসে ও কোটি, কোটি টাকার মালিক, কিন্তু লুঙ্গি পইড়া সাইন দিয়ে দিলে কলম ভাইঙা ফেলে। আচ্ছা, আচ্ছা। তো বুঝছে আমি প্র্যাকটিসে বলি, কথাগুলো এমনি বলতেছি না। ইন্ডাস্ট্রি প্র্যাকটিস হুম, করে ভিন্ন করে। আপনি আবার সিমেন্ট কিনতে গেছেন, ও তো এমনি হুম। কমপ্লায়েন্স। ওর নিয়ে আমার মাথা ঘামার ব্যাপার নাই। আমি গেলাম সিমেন্ট কিনতে, রড কিনতে, ওইটা নিয়ে ইস্যু নাই। কিন্তু যেই আমি এখানে গেলাম, পাথর কিনতে গেলাম, শেষ। আপনি যখন ওই যে আইটেম গুলোতে যাবেন, এমন রেয়ার, এগুলো আপনি ম্যানুফ্যাকচারিং এর কাছে পাবেন না। ওর কাছেই পাবেন। তখন আপনার তো অল্টারনেটিভ নাই। তখন এই নিজের গাড়ি নিতে হয়। সেটা হচ্ছে আমাদের ১ম এ হচ্ছে এই ২ টা অংশ লাগে। অনেকে আমার প্র্যাকটিসে দেখা যায় যারা হচ্ছে বাজার থেকে ফর্ম কিনে, নিজস্ব ফর্মের ব্যবহার করে না, তারা অনেক সময় সিল দেয়। এই অংশে তার যখন ইনফরমেশন গুলো রাখতেছে, যে ইনফরমেশন গুলো হচ্ছে নিজের সম্পর্কে ইনফরমেশন গুলো যেটা দেয়, তখন দেখা যায় এগুলো হচ্ছে অনেক সময় সিল দেয়। তো সিলের ক্ষেত্রে অনেক সময় ফটোকপি করলে একটা ঝামেলা পোহাইতে হয়। তো এখানে হচ্ছে আমাদের ক্রেতার নাম দিতে হবে, ক্রেতার বিন থাকতে হবে, ঠিকানা থাকতে হবে। তো এটা সাধারণত হচ্ছে এই ঠিকানা, ক্রেতার ঠিকানা আর হচ্ছে সরবরাহের গন্তব্যস্থল, এই ২ টার মধ্যে একটা পার্থক্য থাকতে পারে। যেমন ক্রেতা এক জায়গায় থাকতে পারে। কিন্তু সেখানে আ সরবরাহ হচ্ছে বিভিন্ন জায়গায় হইতে পারে। যেমন অনেকে দেখা যায় অফিস হচ্ছে চট্টগ্রামে, দেখা যায় প্রোডাকশন ফ্যাক্টরি যে যেটাকে আমরা কি বলি? কর্পোরেট অফিস হচ্ছে শহরের মধ্যে, ফ্যাক্টরি হচ্ছে বাইরে। তো যেখানে সরবরাহ দিবে সেই জায়গায় উল্লেখ থাকবে, আর যানবাহনের প্রকৃতি ও নম্বর থাকবে। এখানে কিন্তু যানবাহনের নাম্বারও থাকতে হবে। তো এখানে আরো একটা ব্যাপার হয়, যখন হচ্ছে আমাদের কোনো পণ্য এক স্থান থেকে অন্য জায়গায় যায়, বিভিন্ন গাড়ি ব্যবহার করে। গাড়িতে লেখা যায় যে অমুক কোম্পানির গাড়ি বা এরকম অনেক কিছু। যদি চালান ছাড়া কোনো পণ্য ডেলিভারি হয় আর সেটা যদি ধরা পড়ে, তাহলে দেখা যায় ওইটা জব্দ হয়ে যাবে এবং সেটা জরিমানার আওতার মধ্যে চলে যাবে। তাই যখনই হচ্ছে মালামাল ফ্যাক্টরি থেকে বের হয়, তখন 6.3 এটা চালানটা দিয়েই হচ্ছে আসলে মালটা ফ্যাক্টরি থেকে ইস্যু করে। চালানপত্রের নম্বর, ইস্যুর তারিখ এবং সময়টা পর্যন্ত থাকে, যে আপনার এখানে সবচেয়ে আমার কাছে সেনসিটিভ বা গুরুত্ব হয় সেটা হচ্ছে সময়, আর এটা হচ্ছে
যানবাহনের প্রকৃতি, কোন গাড়ি দিয়ে যাচ্ছে তার ডাটাটাও আমাকে এখানে দিতে হয়। ইসমাইল ভাই বলবেন কিছু? আচ্ছা, এই যে ভাই চালানপত্রের নম্বর, এটা নিয়ে একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ, মানে বলেন। একটা বিন নাম্বার থেকে কি 2-3টা চালান সিরিজের চালান ইস্যু করা যায়? মানে আমি তো ম্যানুয়ালি করে, তো আমি আমার ম্যানেজার 3টা বই থেকে ধরেন 0%-এর জন্য একটা, অব্যাহতি পণ্যের জন্য একটা, 7.5%-এর জন্য একটা, 15%-এর জন্য একটা, সে করে কি 3টা বই থেকে করতে আপনার পারবেন, করতে কোনো পারবে? সমস্যা নেই। এটা আরো ভালো প্র্যাকটিস, আপনি ইজিলি এটা দেখতে পারতেছেন। শুনেন, আমি একটা কথা বলি তাহলে, যে 6.10টা যখন আমি এন্ট্রি দিতে গেছি তখন আমি ঝামেলায় পড়ে গেছি, দেখা গেছে আমার 3টার চালান হয়েছে এরকম, এই তখন আমার ঝামেলাটা হয়েছে, এই কোনো মাসে সমস্যা ঝামেলাটা নাই। হয়েছে। আপনার যখনই হচ্ছে যেই চালান দিয়ে গেছে মানে 2 লাখ টাকার উপরে থাকতেছে, ওই হুম, চালানের নাম্বার দিবেন, কোনো সমস্যা নাই। আমার এরকম 2টা 3টা করে পড়ছে এই একই সিরিয়ালের নাম্বার। করুক, এতে কোনো সমস্যা হবে না। কারণ আপনার এই চালান নাম্বারটা আপনার যখন ম্যানুয়ালি চেক করতে যাবে তখন ঠিক থাকলে হইছে। আপনি বললেন যে এটা আমার এই বইয়ের, এটা এই বইয়ের এই, হ্যাঁ, ঠিক আছে, ওকে। তারপর 3টা সিরিজ থেকে আছে, ওকে ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে চালান নাম্বার তো এই যে আমি বললাম এটা ২০২৫ সালের এই মানে মাস সহ। আচ্ছা, এটা একই বই থেকে আমি দিলে কি সমস্যা? তো ভিন্ন ভিন্ন বই কেন? একই বই দিলে সমস্যা নাই। কিন্তু ভিন্ন, ভিন্ন বইয়ে উনি ইজিলি এটা ট্র্যাক করতে পারতেছে যে 15% এর কয়টা চালান গেল, 7.5% এর কয়টা চালান গেল বা অব্যাহতিপ্রাপ্ত এরকম কয়টা গেল, এই বুঝার সুবিধার্থে করা আরকি। একটা দিলে অনেক কিছু হয়ে যাবে। উনি চাইলে একটা দিতে পারবে, কোন সমস্যা নেই। তাহলে হচ্ছে এখানে আমাদের ক্রমিক নাম্বার। খেয়াল রাখতে হবে একটা চালানে আমরা একাধিক পণ্য দিতে পারি। কিন্তু চালান কিন্তু একাধিক পণ্য দিতে হবে, ঠিক আছে। কিন্তু যেটা হবে না, এই ইনফরমেশন গুলা কিন্তু সেম থাকতে হবে। বায়ার মানে যার কাছ থেকে আমার পণ্য যে কিনে নিচ্ছে, ওর কাছে আমি যতগুলো পণ্য একসাথে দেওয়ার দরকার এটা আমি একসাথে দিতে পারি। কিন্তু আবার অনেক সময় আমরা পণ্যের ক্যাটেগরি চেঞ্জ হইলে আমরা আলাদা চালানো ইস্যু করি। যেমন দেখা যায় একই সাপ্লায়ার রডও বিক্রি করতেছে, আবার সিমেন্টও বিক্রি করতেছে। তো সেক্ষেত্রে দেখা যায় রডের জন্য সে একটা চালান নাম্বার মানে সেপারেট করে দিচ্ছে, সিমেন্টের জন্য আলাদা দিচ্ছে। তো ওরকম করে দেওয়া যায়। তো এখানে আমরা এই কয়েকটা আইটেম যতগুলো হচ্ছে পণ্য বা সেবার বর্ণনা এখানে ব্র্যান্ড নাম সহ, এটা হচ্ছে কমার্শিয়ালি এই পণ্যটা যে নামেই বাজারে পাওয়া যায় বা বিক্রি করে সেই নামটা এখানে দিতে হয়। তারপর সরবরাহ একক আমরা এখানে দিলাম যে কোন এককে বিক্রি করতেছে। তো আমরা ধরলাম এটা ২৪০ গ্রাম প্রতি বোতলের একটা থাকে। তারপর কত বোতল? ২৪০ গ্রাম হচ্ছে একটা ইউনিট। এটা ৩০০ বোতল উনি বিক্রি করতেছে। তারপর একক মূল্য একটার দাম হচ্ছে ৳৭০, তাহলে সবগুলোর দাম কত হবে? গুণ করলে পেয়ে যাওয়া হবে। এটার উপর হচ্ছে আমার সম্পূরক শুল্ক আছে। সম্পূরক শুল্ক যদি আমরা ধরি 15% ধরি, তাহলে কি হলো এটা সম্পূরক শুল্কের পরিমাণটা বের হইলো। মানে পার্সেন্টেজ দিয়ে গুণ করলে। তখন ভ্যাটের ক্ষেত্রে আমরা যখন ক্যালকুলেশন করব তখন আমায় কি করতে হচ্ছে? এই যে মোট মূল্য মানে ভ্যাট ছাড়া মূল্য তার সাথে হচ্ছে সম্পূরক শুল্ক। এই ২ টা যোগ করে ভ্যাটের পার্সেন্টেজ 15% এটা দিয়ে গুণ দিতে হবে। কারণ যেহেতু সম্পূরক শুল্ক হচ্ছে এড করার পরেই ভ্যাটের ক্যালকুলেশনটা করতে হয়। তারপর এখানে সকল প্রকার শুল্ক কর সহ এখানে সবকিছুই আসবে। ভ্যাটের মূল্য, মোট মূল্য আসবে, ভ্যাট কত হইছে এটা আসবে, সম্পূরক শুল্ক কত হইছে এটা আসবে। তো আমরা যখন ক্রয় বই বা বিক্রয় বই তখন হচ্ছে আমরা ব্যবহার করি হচ্ছে এই মূল্যটাই ব্যবহার করি। মোট মূল্য। মানে এখানে যে মূল্যটা আছে এটা, আর ভ্যাটের জন্য আলাদা ঘর, সম্পূরকের শুল্কের জন্য আলাদা ঘর। আমাদের এইগুলা যোগ করার আর দরকার লাগতেছে না। সবগুলো ইনফরমেশন এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এরকম করে আমাদের এখানে কিন্তু যখন অনেকগুলো আইটেম থাকে তখন এখানে যোগ করার দরকার হয়। তারপর সম্পর্ক সবগুলো যোগ করে এই পরিমাণ। তো আপনার কাছে যখন এই বিলটা যাবে মানে যে ট্যাক্স ডিপার্টমেন্টে যখন বিলটা যায়, বিলটা যেহেতু তখন ওরা কি করে এরকম বিলটা পাওয়ার পর বিলের যে গ্রস অ্যামাউন্টটা, এই গ্রস অ্যামাউন্টটা থেকে ভ্যাটটা বাদ দেওয়ার পর বাকিটার উপর টিডিএস কেটে বিলটাকে প্রসিড করে। যেহেতু এটা 15% এর, তো সেই ক্ষেত্রে দেখা যায় ভ্যাটটা জাস্ট বাদ দিয়ে টিডিএস ক্যালকুলেশনটা করে টিডিএসটা বাদে ভ্যাট সহ মূল্যটা হচ্ছে যার কাছ থেকে মাল কিনছে তাকে হচ্ছে দিয়ে দেয়। তেমনি যখন এটা আমরা বিক্রি করতে যাচ্ছি বা আমি ইস্যু করতেছি সেম ওয়েতে আমাকে এখানে মানে এই ফরমেটটা দিলে আমার কাছে এটা সেলস এর জন্য হচ্ছে, অন্যজনের কাছে এটা আবার পারচেজ হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত যে ব্যক্তি থাকবে তার পদবি থাকবে, তার স্বাক্ষর থাকবে, তার একটা সিল থাকবে। আমাকে এখানে আইডেন্টিফাই করে দিছে সকল প্রকার কর ব্যতীত মূল্য। এখানে সকল প্রকার
কর ব্যতীত মূল্য দিতে হবে। একক মূল্য যেটা থাকবে এটাও কর ছাড়া মূল্য আমাকে দিতে হবে। তারপর আসি হচ্ছে 6.6 6.6 এর এটা হচ্ছে দুইটাই আমাদের কর চালান। এটা হচ্ছে উৎসে কর কর্তন কর চালান। মানে এটা উৎসে কর করে যে চালানটা। আর 6.3 টা তো আমরা দেখলাম কর চালান হিসেবে ব্যবহার করা হয়। সো উৎসে কর কর্তনকারী সত্তা মানে উৎসে কর কর্তনকারীর যে নাম দরকার ওই নাম দিতে হবে। উৎসে কর কর্তন যে করছে তার ঠিকানা দিতে হবে। তার বিন নাম্বারটা প্রযোজ্যের ক্ষেত্রে দিতে হবে। তো উৎসে কর কর্তনের সনদ নম্বর। এখানে আমরা একটা সনদ ব্যবহার করি আমার নম্বর অনুসারে। তো আমরা যে সনদটা ব্যবহার করি আমার বুঝার সুবিধার্থে সেটা কি করি যদি এটা আমার মাসের যদি আমার কথার কথা হইলো যে এটা কোন মাস? ফেব্রুয়ারি আমরা ফেব্রুয়ারি মাসে চালান ইস্যু করতেছি। তো আমি ধরেন এরকম করে একটা জিনিস ইস্যু করি যে আমার 2025 তাহলে শর্ট করে বলি 25-26 এটা তারপর আমি এটাকে দিলাম যে এটা ফেব্রুয়ারি মাস যাতে আমি আইডেন্টিফাই করতে পারি। এই ফেব্রুয়ারি মাস দিলাম, 02 দিলাম, তারপর হচ্ছে 1 এভাবে আমি শুরু করি। না আমার সুবিধার জন্য। তখন এটা দেখা যায় 1, 2, 3 ওই মাসে আমি যতগুলো চালান ইস্যু করি সবগুলো একটা সিরিয়াল থাকে। তাহলে পরবর্তীতে আমার এই জিনিসটা চালানটা ট্র্যাকিং করা সহজ হয়ে যায়। তারপর জারির তারিখ, যে তারিখে আমি চালানটা ইস্যু করব এটার তারিখটা আমাকে এখানে দিতে হবে। এখন উৎসে কর কর্তন করার পর কিন্তু আপনাকে শুধু সার্টিফিকেট দিলে হবে না, আপনাকে বিডিএস টা জমা দিতে হবে। তো আমরা আইনে যেটা বলছে, যখনই বিডিএস টা আমরা জমা দিব, বিডিএস টা জমা দেওয়ার পরে আমি যে রিটার্নটা সাবমিট করব, সাবমিট করার পর মানে ৩ কার্য দিবসের মধ্যে যার থেকে আমি বিডিএস টা কর্তন করছি তাকে ট্রেজারি চালান, তার সাথে হচ্ছে এই 6.6 এর চালানটা হচ্ছে মানে কর কর্তনের সনদটা হচ্ছে আমাকে দিতে হবে। এই ২ টা জিনিস যখন উনি পাবে, উনার পরবর্তী যেহেতু এই বছর এই মাসে আমি সাবমিট করে দিলাম, পরের মাসে গিয়ে দেখা যায় উনি এটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এ নিয়ে নেবে। তো যারা হচ্ছে ম্যানুফ্যাকচারিং তারা তো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এ চলে গেল। আর যারা হচ্ছে সাপ্লায়ার তারা কি করবে? সাপ্লায়ার যা করে সাপ্লায়ার আসলে সেলস যেহেতু ব্যাটটা হচ্ছে অন্যরা কেটে রাখে। তো আইসা ১ম এ ব্যাটের অ্যামাউন্টটা মানে সেলসটাকে দেখায়। তারপর দেখা যায় ব্যাটের যে গড়টা থাকে মানে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ওখানে গিয়ে সে ট্রেজারি চালানের ইনফরমেশন আর হচ্ছে বিডিএস এর চালানগুলা ইনফরমেশন গুলো দেয়। এখন আপনি যদি বিডিএস কাটছেন, কেটে যদি আপনাকে উনি ওই ব্যক্তি যে কাটছে সে যদি ট্রেজারি চালান তার সাথে হচ্ছে সার্টিফিকেট যদি উৎসের কর করতেন সার্টিফিকেট যদি না দেয়, তাহলে ওই ব্যক্তি কিন্তু সেলস দেখাইতে কঠিন হয়ে যাচ্ছে। কারণ সে যখনই সেলসে ডাটাটা ইম্পোর্ট দিবে তখন তার একটা ভ্যাট পেয়েবল চলে আসবে। ভ্যাট পেয়েবল যখন চলে আসবে তখন কিন্তু ওই ভ্যাটের তথ্যগুলো না দিয়ে সে কিন্তু রিটার্নটা সাবমিট করতে পারবে না। এই কারণে দেখা যায় ২ জনের রিটার্নের টাইমগত পার্থক্য থাকে। সে আপনার কাছে মাল বিক্রি করলো ফেব্রুয়ারি মাসে, আপনি বিল পেমেন্ট করছেন আরো ৩ মাস পরে। এই ৩ মাস পরে করে তারপর টাকা পয়সা জমা দিয়ে আপনি ওকে চালানপত্র দিলেন, তখন সে আসলে এই সেলসটা দেখাইতে পারে। তো দেখা যায় সেলস এর অ্যাকচুয়াল যেটা সেলস অ্যাকাউন্টিং এর ভাষায় তো আপনি সেলস করেই ফেলছেন। আপনি যখন ৩ মাস আগে মালটা সেলস করছেন এটা আপনার সেলস রিয়ালাইজ হয়ে গেছে। কিন্তু ভ্যাটে আইসা এই সেলসটাকে 9.1 এ নেওয়ার জন্য তখন কিন্তু ওই চালানের জন্য বসে থাকতে হয়। এখন ধরেন জুন মাসে গেলাম, কথার কথা। জুন মাসে আমি অনেকগুলো সেলস করছি। তাহলে অ্যাকাউন্টিং এ দেখা যায় আমি এটাকে সেলস হিসাবে দেখায় দিলাম। তখন যখন যেহেতু সেলস হয়ে গেল, এফএস এ চলে গেল এটা আমার সেলস। মানে যা সাপ্লাই এর কথা বলতেছি। তো দেখা যায় ও যখন এটাকে সেলস হিসাবে দেখাইলো আর সে কিন্তু হ্যাঁ, বলেন। ভাই ওর চালান পত্রের জন্য বসে থাকতে হবে না, আমার থেকে দিলাম, ফরেনের থেকে টাকাগুলো আবার কালেক্ট করে নিলাম, আর কি হয়ে যায় না? এরকম হলে তো অনেক ভালো। ভাই আপনার মতো মানুষ হইতে সরকার খুঁজতেছে। ভাই আপনি তো সেরা ভাই, সেরা। ভাই এটার জন্য বলতেছি না, কখন এই 6 মাস বাদে দিবা, তখন বসে না থাকে ওর থেকে টাকাটাই পাবো। এখন এই দিলাম প্রতিষ্ঠানের ফরেনের থেকে প্রতিষ্ঠানের দিলাম, এমডি এখন বানাই দেন, সাহেবকে এমডি বানাই দেন, তাহলে করে ভালো হবে। না এই প্রতিষ্ঠান এত ভালো হয়ে গেছে সে মনে করেন এরকম এমডি বিক্রি দরকার, করছে। এরকম এমডি দরকার। জি মনে করেন আপনি বিক্রি করছে তার এক বছরে ১ মাসে ১ কোটি টাকা বিক্রি করছে। তো ১ কোটি টাকা সে চালান করতে পাই নাই। এই টাকাটা কোম্পানি দিয়ে ওয়ার্কিং ক্যাপিটালকে ব্লক করে ভাই চাকরি থাকবে? আমি একদিকে এই মনে রাখেন 2-4-10 হাজার দিয়ে বাংলায় এগুলো করবো।
আপনি হবেন এমডি, আমি আপনার প্রতিষ্ঠানে অ্যাকাউন্টেন্ট না, আমি মজা পাবো। আপনি সব কমপ্লায়েন্স মেনটেন করবেন, তাহলে আমার জন্য আর কোনো সমস্যা হবে না। এই সেলসটাকে যেটা করে ওরা মানে ১ মাসের বিলটা যখন পেমেন্ট হয়, তখন দেখা যায় কল দেওয়া কমিউনিকেশন করা শুরু করে। ভাই আমাকে 6.6 দেন আর চালানটাকে দিয়ে দেন। যাতে আমি সেলসটাকে দেখাইতে পারি। তাহলে তো ও আইসা বারবার ওদের অ্যাকাউন্টস আইসা, ট্যাক্স ব্যাট আইসা বারবার কল দিয়ে চালান খুঁজতো না। তাহলে তো কোম্পানি যাই হোক খুব ভালো এরকম হওয়া দরকার। তাহলে আর টেনশন হইতো না। আচ্ছা আমি কি জানি তাহলে এখন তো বলছিলাম? ভ্যাটের সাথে আর এফএস এর সাথে সমস্যা হয়ে গেল না রাসেল ভাই? হ্যাঁ, এটাই মিলল আমি না তো? বলতেছিলাম। মনে করায় নিশ্চয়ই আছে দিচ্ছি। যে ভালো হইছে। আমি ভুলে ওটাতে গেছিলাম এক্রুয়াল করতে। এক্রুয়াল বেসিসে এক্রুয়াল বেসিসে এফএসটা হইলো। এদিকে ভ্যাটের সাথে তাহলে তো এইটা অ্যামাউন্টটা যদি অনেক বড় হয়, তাহলে তো এটা মানে হ্যাঁ, ভালোই সাইফুল সমস্যাজনক এটাই বলতে দেখতেছি। চাচ্ছিলাম। জয়নুল ভাই বলার সময় আমি ভুলে গেছি। এটা হচ্ছে এখন জি। যেটা মানে জুন মাসে যখন আমরা ফিনান্সিয়াল ইয়ার ক্লোজ হয়ে যাচ্ছে। ওই জুন মাসে যখন আমার সেলসটা হয়ে যাচ্ছে, অ্যাকাউন্টিং এর বাসা তো আমার সেলসটা রিয়ালাইজ হয়েই গেছে। আমি যখন সেলস করে ফেলছি। এখন এটা যেহেতু আমি পেমেন্ট না পাওয়ার কারণে অথবা সেলস এর না পাওয়ার কারণে, তখন দেখা যায় এটা একটা অ্যাডজাস্টমেন্ট এর জায়গায় চলে যাচ্ছে। কারণ ব্যাট রিটার্ন এ তখন কম থাকতেছে। এটা তখন কি করে মানে অনেক সময় দেখা যায় লাস্ট মাসের চালানটার প্রতি সবাই একটু মানে ক্লোজিং এতে জোরাজুরি করে। সেটা ব্যাটের হোক, ট্যাক্সের হোক। মানে ওইটা সবাই চায় যে ওই ফিনিশে যেহেতু আপনি খেয়াল করেন, জুনের ৩০ এ অ্যাকাউন্টিংটা ক্লোজ হয়ে গেছে। আমরা ভ্যাট রিটার্ন দেওয়ার জন্য আরো ১৫ দিন সময় পাচ্ছি। এই ১৫ দিনটাই তাকে একটা প্রপার টাইম যেখানে ওই সবাই মানে ২ কোম্পানি চায় মানে এই টাকাগুলো হয়তো পরের মাস পিরিয়ডে চলে গেছে। ১ তারিখে চলে গেছে, ২ তারিখে চলে গেছে, ১০ তারিখে চলে গেছে। কিন্তু আইসা ওই অ্যাডজাস্টমেন্ট এর ঝামেলা থেকে এড়ানোর জন্য ওই পোস্টিংটা মানে দিয়ে ওই লাস্টে যে রিটার্নটা সাবমিট করে ওখানে অ্যাডজাস্ট করে ফেলে। তখন ২ টা মিল থাকে। কারণ আমার সেলস তো আপনার ১ম এই ট্যাক্স অফিস ধরবে কি? ভ্যাট এর সেলস। এটা আবার আপনাকে বুঝাইতে হবে যে আপনি এই কারণে ঘটনা ঘটছে। তো এটার জন্য লাস্টে এই কাজটাই করা হয়। অনেক সময় দেখা যায় চালানপত্রের ডেটটা নেক্সট ফিন্যান্সিয়াল ইয়ার এ চলে যায়। আচ্ছা। তো এখানে আমরা যে বেসিক কিছু ইনফরমেশন গুলো রাখি যেটা H2B আমরা নাম দিলাম, বিন দিলাম, আ সংশ্লিষ্ট কর চালানপত্র নম্বর দিলাম, ইস্যুর তারিখ দিলাম। তাহলে এখানে কিন্তু একটা ব্যতিক্রম পণ ব্যবহার করছে। পণ ব্যবহার করছে মানে হচ্ছে এখানে কিন্তু আপনার ভ্যাট সহই কিন্তু মূল্যটা আপনাকে দেখাইতে হবে। আমরা এর আগে যতগুলা দেখছি সেখানে ভ্যাট এক্সক্লুসিভ ছিল। কিন্তু এখানে আইসা ভ্যাট ইনক্লুসিভ। এই কারণে এটাকে হাইলাইটস করছে যে এখানে বলতেছে মূসক সম্পূরক সুদ যদি থাকে সহ মূল্যটা আমাকে দিতে হবে। আর এখানে হচ্ছে মূসকটা আবার আলাদা করে দেখাইতে হবে। তারপর হচ্ছে উৎসে আমাকে মূসকের পরিমাণ কতটুকু ছিল, উৎসে কর্তনকৃত মূসকের পরিমাণ সাধারণত আমরা যতটুকু উৎসে কর্তন করে সার্টিফিকেট ইস্যু করি, ততটুকু হচ্ছে আমরা জমা দেওয়া এই ২ টা জিনিস সেমই থাকে। কারণ যেহেতু আমরা চালান দিব ২ টা জিনিস সমান থাকে। এখানে হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে মূসক সহ মূল্যটা হবে। আর এখানে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা উনি স্বাক্ষর দিবেন, নাম দিবেন, সিল দিবেন যার যতটুকু হয়। তারপরে আসি আমরা ক্রেডিট নোট। ক্রেডিট নোট হচ্ছে করদাতা যদি কোনো কারণে মনে করে তার হচ্ছে ভ্যাট লায়াবিলিটি কমাইতে হবে। তখনই হচ্ছে ক্রেডিট নোটের ব্যাপারটা চলে আসে। তো এটা কখন হয়? সে যদি কোনো কারণে বেশি ভ্যাট দিয়ে দেয়। কিরকম করে? ধরেন যে সেলস যতটুকু হওয়ার কথা মানে ১০০ একক দেওয়ার কথা। মানে উনি কি করলো? সেলস এর ভ্যাটের মানে ১০০ এককের জায়গায় ১১০ একক দিয়ে দিল। তাহলে দেখা যায় মানে ডিপোজিটটা যখন সে ট্যাক্সটা জমা দিতে গেল, তো এইটা দেখার আগে আমরা যদি একটু বেসিক আমি একটু নোট ডাউন করছি, সেটা যদি আমরা একটু দেখে আসি। ক্রেডিট নোট। তো ক্রেডিট নোট মানেটা কি? আগে ইনভয়েসের ভ্যালু কমানোর জন্য সেলার যে নোট দেয় সেটা হচ্ছে ক্রেডিট ভ্যালু। মানে আগে যে ইনভয়েসের ভ্যালুটা যদি কোনো কারণে মিস্টেক হয়েছে সেটা বেড়ে গেছিল, এটাকে কমানোর জন্য ক্রেডিট করে দেওয়া হয়। তো আমরা এই ক্রেডিট নোট, ডেবিট নোট পুরোটাই হচ্ছে অ্যাকাউন্টিং এর যে ডেবিট ক্রেডিটের যে নোট আছে, এটাকেই মূলত ফলো করে। আমরা যখন ক্রেডিট করতেছি, তখন আমরা যে ভ্যাটটাকে ওভার দিছি সেটাকে আমরা কমাচ্ছি। তো আমরা আর যদি এটা দেখি কখন ক্রেডিট নোট লাগে? পণ্য রিটার্ন হলে। পণ্য যখন রিটার্ন হইছে। তো পণ্য রিটার্ন হওয়ার আগে তো আমরা যখন সেলস করছি, আমরা তো কি করছি? ভ্যাটের পরিমাণ ভ্যাট তো দিয়ে দিছি সেলস এর উপর। এখন যদি এটা পণ্য রিটার্ন আসে, তখন আমাকে কি করতে হবে? ভ্যাটটাকে রিভার্স করতে হবে। তখন আমরা কি করলাম এখানে? একটা ক্রেডিট নোট দিতে হইলো। পণ্য যদি ড্যামেজ বা ডিফেক্টিভ,
যে আমি ১১৫টা পাঠাইছি, এটা বলল যে ২টা পণ্য নষ্ট হয়ে গেছে। তো আমি তো ওইটার উপরে পুরোটার উপর যদি ভ্যাট পরিশোধ করে থাকি, তাহলে এটা আমার কমানোর জন্য আমাকে একটা ক্রেডিট নোট দিতে হচ্ছে। ডিসকাউন্ট যদি পরে দেয়, যে ১ম এ সেলস এন্ট্রি করে ফেলছে, কোন কারণে টাকা-পয়সা ঝামেলা বা নিতে পারতেছে না, ডিসকাউন্টটা পরে দিছে। তখনও দেখা যায় এটা কি হইলো? তখন আমার একটা ক্রেডিট নোট লাগলো। ভ্যাট বেশি চার্জ হয়ে গেছে। ভ্যাট বেশি চার্জ হলে এটা আমার কমাইতে হবে। ক্রেডিট নোটের কি প্রভাবটা পড়ে? বায়ারের টাকা ও ভ্যাট কমে যাবে। মানে যখন ক্রেডিট নোটটা হবে, তখন বায়ার যে বেচছে মানে যে বিক্রি করছে, তার হচ্ছে ভ্যাটও কমে যাবে, তার টাকাটা হচ্ছে কমে যাবে বা ফেরত পাবে। সেলারের ভ্যাট পেয়েবল কমে যাবে। সেলারেরও যে ভ্যাট পেয়েবল এর পরিমাণটা কমে যাচ্ছে। এখন যদি আমরা এটা একটু উদাহরণের মাধ্যমে দেখি, যে পণ্য হচ্ছে রিটার্ন হইছে, রিটার্ন গুডস হচ্ছে ৳১০,০০০। এর মধ্যে ভ্যাট ১৫%, তাহলে ক্রেডিট নোটের পরিমাণ হচ্ছে এই ১৫%। আপনি খেয়াল রাখতে হবে যখন ডেবিট অথবা ক্রেডিট নোট দিবেন, তখন আপনার চালান রেফারেন্সটা খুবই ইম্পোর্টেন্ট। ওই চালানের সবগুলো পণ্য তো আর নষ্ট হয়ে যাচ্ছে না বা কোন সমস্যা হচ্ছে না। তখন কোন পণ্যের জন্য দিচ্ছেন এই ডিটেইলসটা কিন্তু আপনাকে ক্রেডিট নোটে রাখতে হয়। তো অ্যাকাউন্টিং এ কি ইমপ্যাক্টটা কি পড়ে? যে যখন আমি সেলস রিটার্ন হইছে, অ্যাকাউন্টিং এ বললাম সেলস রিটার্ন হিসাব ভাই ডেবিট। চালান নোট বলতে ওই 6.3 টার কথা বলতেছেন আর কি, হ্যাঁ? হ্যাঁ, ওটা তো আমরা ইস্যু করে দিছি। তখন পরে এটা ওই চালানকে কিন্তু রেফার করতে হবে। আমরা নোটে দেখাবো। এখন একটু বেসিক বলে নেই। তারপর ব্যাড পেয়েবল যেহেতু অ্যাকাউন্ট মেইনটেইন করে ওনারা, এই ব্যাড পেয়েবল অ্যাকাউন্টটাকে ডেবিট করে দিছে। কারণ লায়াবিলিটি এখন কমে যাবে। অ্যাকাউন্ট রিসিভেবল এর পরিমাণটাও কমে যাচ্ছে। তাহলে সেটা অ্যাডজাস্ট হয়ে গেল। তারপর অ্যাকাউন্টিং ইমপ্যাক্ট ফর বায়ার, যে কিনছে সে কি করল? তার কাছ থেকে অ্যাকাউন্টস পেয়েবল এর পরিমাণটা কমে গেছে। তার যে লায়াবিলিটিটা বাড়ছিল, এটা কমে গেছে, এটা ডেবিট হয়ে গেছে। সে পারচেজটাও কমে গেছে, পারচেজটাকে ক্রেডিট করে ফেলছে। ব্যাড যে রিসিভেবল ছিল, সেটাও দেখা যায় মানে সেটা কি হলো? সেটাও কমে গেছে। তো এখন ব্যাট ইমপ্যাক্ট টা হচ্ছে সেলার ব্যাট পেয়েবল দেখা যায়, আর হচ্ছে বায়ার ব্যাট মানে বায়ারের সেলার হচ্ছে ব্যাট পেয়েবল এর পরিমাণটা কমছে। বায়ারের ইনপুট ব্যাট পরিমাণটা কমে গেছে। দুজনেরই মাইনাস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ক্রেডিট নোট। এখন যদি আমরা নোটে আসি, আমাকে কিন্তু বলছে যে ক্রেডিট নোটের জন্য কিন্তু আপনারা আবার ক্রেডিট নোটের জন্য সেপারেট নাম্বার ইউজ করবেন। ইস্যুর তারিখ, সময় সবগুলোই রাখবেন। রাখার পর এখানে কর চালানপত্রের নম্বর ও তারিখ, যে চালানপত্রটা আমরা দিছি, সেইটা হচ্ছে আমাকে আগে যে 6.3 দিছি, সেটার কিন্তু নম্বর এবং তারিখটা এখানে লাগবে। তারপর হচ্ছে ক্রেডিট নোট ইস্যুর কারণ। কেন ক্রেডিট নোটটা ইস্যু করছি? মানে মাল রিটার্ন মানে নষ্ট হয়ে গেছে। এই কারণে আমার কাছে ফেরত আসছে। তারপর হচ্ছে এখানে চালানপত্রে উল্লিখিত সরবরাহ। ওই চালানের ডিটেইলসটা, আমি যে চালানটা ইস্যু করছিলাম, সেখানে দেখা যায় ছিল কত? আমরা একে যদি চিন্তা করি, এখানে বলছে সকল প্রকার কর ব্যতীত এখানে কোন কর আসবে না। কর ছাড়া মূল্য। ৪০ মানে ৳৪,০০,০০০ র একটা পণ্য, ৳৪,০০,০০০ র ১০ টা পণ্য আমরা বিক্রি করছিলাম। এখন মূসকের পরিমাণ ছিল ৳৬০,০০০। সম্পূর্ণ শুল্ক ছিল না। হ্রাসকারী সমন্বয়। আমার ১০ টা থেকে ১ টা মাত্র নষ্ট হইছে। বাকিগুলা ঠিক আছে। তাহলে একটার জন্য আমার ভ্যাট প্রযোজ্য হচ্ছে ৳৬,০০০। এই ৳৬,০০০ ই হচ্ছে আমাকে কি করতে হবে? ক্রেডিট নিতে হবে। মানে আমাকে রিডিউস করতে হবে। তাহলে আমার ওই চালানে ৯ টা পণ্য সবের সেলস বলি বা ডাটা বলি সবকিছু ওকে আছে। শুধু একটা নিয়েই আমার সমস্যা। এই একটাকে আমি কমায় দিলাম। তাহলে দুজনের হিসাবে বায়ার এবং সেলার হিসাবগুলো ওকে হয়ে গেল। এখন যদি আসি ডেবিট নোটের ক্ষেত্রে। ডেবিট তার উল্টা। ডেবিট নোট মানে হচ্ছে আগের ইনভয়েসের ভ্যালু বাড়ানোর জন্য সেলার যে নোট ইস্যু করে। তবে আপনি এখানে একটা বলে রাখি, ডেবিট এবং ক্রেডিট নোট সেলাররাই মানে ইউজ করবে। মানে সেলারই মানে ইস্যু করবে। এটা নিয়ে বায়ার সব ধরনের বেনিফিট নিতে পারবে। কখন ডেবিট নোট লাগে? আগের ইনভয়েসে কম দাম লেখা হয়েছে। মানে যেকোনো কারণে ভ্যাট কম দেখানো হয়েছিল। এখন সেটাকে বাড়াইতে হবে। অতিরিক্ত পণ্য সরবরাহ করা হয়েছে। ১০ টার জায়গায় ১৫ টা পণ্য দিয়ে দিছে। কোন চার্জ পরে যোগ করা হয়েছে। ভ্যাট বা এসডির ভুল বা কম লেখা হইছে। ভুলে কম লেখা হইছে। ডেবিট নোটের প্রভাবে কি হবে? বায়ারের কাছে অতিরিক্ত টাকা ও ভ্যাট আদায় হবে। সেলারের ভ্যাট পেয়েবল বেড়ে যাবে। দুজনের জন্য হচ্ছে ভ্যাটের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এখন যদি ধরি আমরা অরিজিনাল একটা ইনভয়েসের কথা বলি, গুডস ছিল হচ্ছে ৳১,০০,০০০। এর ১৫% ব্যাট ৳১,১৫,০০০। পরে দেখা গেল বায়ারকে আরো ৳২০,০০০ পণ্য দেওয়া হয়েছে। মানে এটা দেওয়া হয়েছে কিন্তু ভ্যাট পরিশোধ করা হয়নি। তো এখন এই ৳২০,০০০ র উপর এক্সট্রা যে গুডস গুলো দিছে 15% ভ্যাটে ৳৩,০০০ আসতেছে। এইটার জন্য একটা ডেবিট নোট ইস্যু করতে হচ্ছে। তো অ্যাকাউন্টিং এ কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল এর পরিমাণটা বাড়বে যেহেতু তার সেলস বেড়ে গেছে সেলারের। সেলসটাকে ক্রেডিট হয়ে যাবে। আর ভ্যাট পেয়েবল কারণ এটা পে করতে হবে, এটা হচ্ছে ক্রেডিট।
তারপর অ্যাকাউন্টিং হবে বায়ার যেটা করবে তার জন্য পারচেজ বাড়বে, তার জন্য ব্যাট রিসিভেবল বাড়বে, অ্যাকাউন্টস পেয়েবল এর পরিমাণটাও বাড়বে। ইফেক্ট কি হইলো? দুইজনের হচ্ছে ব্যাট পেয়েবল পরিমাণটা বেড়ে গেছে। তো ফাইনালি যদি আমরা সামারি চার্ট করি, সেক্ষেত্রে ডেবিট নোট দিলে হচ্ছে দুজনের জন্যই ব্যাট বাড়তেছে। ক্রেডিট নোট দিলে দুজনের জন্য হচ্ছে ব্যাটের পরিমাণটা কমে যাচ্ছে। তো এখন আসি এটার জন্য আমাকে যে নোটটা দিতে হচ্ছে সেটা হচ্ছে 6.8 সেম নিবন্ধিত ব্যক্তির নাম থাকবে, বিন থাকবে, ঠিকানা থাকবে, ক্রেতার গ্রহীতার নাম থাকবে, ডেবিট নোট নম্বর থাকবে, ইস্যুর তারিখ থাকবে। তো এখানেও আমাদের সরবরাহ যে কর চালানপত্রের নম্বর ও তারিখ মানে 6.3 এর 3 ডিটেইলসটা লাগবে যে কোন চালান কখন দিছে। ডেবিট নোট কেন ইস্যু করছি? অতিরিক্ত পণ্য সরবরাহ করা হয়েছে। তাহলে এখানে আমরা ধরছিলাম এক চালানে পণ্য ছিল ৪,০০০ ৪ লাখ ছিল। ১০ টা পণ্য ৬০,০০০ টাকা ভ্যাট ছিল। তো ওখান থেকে আমার একটা পণ্য মানে অতিরিক্ত আরো এড হয়ে গেছে। এই একটার জন্য আমাকে ৬,০০০ টাকা আরো ব্যাক পেয়েবল এর পরিমাণটা হচ্ছে বাড়াইতে হবে। বাড়ানোর পরেই আমার সব ঝামেলাটা শেষ। মানে ২ জনের অ্যাকাউন্টিং ওকে হয়ে গেল। তাই মানে আমার চালানপত্র কোনো কাটাছেঁড়া করার দরকার নাই। জাস্ট অতিরিক্ত হিসেবে আমাকে নোট ইস্যু করলেই হয়ে গেল। এখানে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবী, স্বাক্ষর, সিল গুলো হচ্ছে দিতে হবে। তারপর আসি 6.10 এটা ২ লক্ষ টাকার অধিক মূল্যবান ক্রয় বিক্রয়ের চালানপত্র। এটা আগে তেমন ব্যবহার করতো না, মানে এভয়েড করা হইতো। এটা এখন যেহেতু ম্যান্ডেটরি করছে, এটা সাবমিট না করে রিটার্ন জমা দেওয়া যায় না। তো এখন এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তো এখানে ২ জনের ২ টা তথ্য থাকে, যেটা নিবন্ধিত বা তালিকা ব্যক্তির নাম থাকবে, বিন থাকবে। উনি ক অংশ হচ্ছে ক্রয় সংক্রান্ত তথ্য দিবে, খতে হচ্ছে বিক্রয় সংক্রান্ত তথ্য দিবে। তো যখনই আমরা ক্রয় অংশে যাব, এই ক্রমিক নাম্বার ১, ২, ৩ যা মনে চায় দিলাম, কোনো সমস্যা নাই। চালানপত্রের নম্বর। চালানপত্রের নম্বর অবশ্যই আমাকে চালানপত্র 6.3 থেকে দেখে দেখেই চালানপত্র নম্বরটা দিতে হবে। তারিখ দিতে হবে। এখানে একটা সমস্যা হচ্ছে, আপনার এটা একটু খেয়াল করেন। 6.10 হচ্ছে চালানপত্র ইস্যুর তারিখ শুধু ওই মাসেরটাই দিতে পারবেন। ধরেন আমি জানুয়ারি মাসে রিটার্ন 6.10 সাবমিট করব। আপনার যদি কোনো চালানপত্রের ইস্যু ডেট ডিসেম্বর মাসে হয়ে থাকে অথবা আরো পরে হয়ে থাকে, এটা আপনি ইনপুট দিতে পারবেন না। তাহলে এটার সমাধান কি? আপনি ১২ মাসে ১২ টা 6.10 দিলেন। সেক্ষেত্রে ইস্যু ডেট আর হচ্ছে মূসকে যে আমরা দেখাই মানে 9.1 এ দেখাই, এটাতে কিন্তু পার্থক্য হইতে পারে। পার্থক্য কেন হইতে পারে? আমি ধরেন ক্রেডিট নিতে পারতেছি ৬ ট্যাক্স পিরিয়ড এর মধ্যে। তো আমি পারচেজ কোনো কারণে ডিলে হইছে। মানে আমার কাছে বিল প্রসেসিং এর পরে আইছে। তো দেখা যায় আমি এটা পরে গেল। আ ও কি বলে নভেম্বরের চালানটা আমি ইম্পোর্ট দিব হচ্ছে জানুয়ারিতে। সেটা আমি 9.1 এ দিতে পারি। কিন্তু আপনার নভেম্বরের যে 6.10 আপনি সাবমিট করলে ওই ইনফরমেশন গুলো কিন্তু নভেম্বরের ওখানে যাইতে হবে। যদি কোনো কারণে না যায় আপনি কিন্তু এটা এখানে মানে জানুয়ারিতে এসে আর ইম্পোর্টটা দিতে পারবেন না। তাই দেখা যায় আপনার ওখানে যদি আপনি 9.1 এ যে ফরমেটটা রিটার্ন যদি ঢুকেন সেখানে কিন্তু অনেকগুলো মাস দেখায়। ১ বছরের মাস দেখায়। আরো বেশি দেখায়। ১ মাস ফরওয়ার্ডিং ও থাকে। যাতে হচ্ছে আপনি মাস ওয়াইজ যে ইনফরমেশন গুলো ছিল সেটা আপনি সাবমিট করে আসবেন। তারপর আপনি সাবমিট যেমন জানুয়ারি যতটুকু তারপর হচ্ছে বিক্রয়তার। এই বিক্রয়তার তথ্য সিমিলার ওরকম একটা যে ক্রমিক নম্বর বা ইস্যুর তারিখ, মূল্যগত, ক্রেতার নাম বা ঠিকানা এই সবগুলো জিনিস রাখতেছে। মানে আমি প্র্যাকটিসে দেখছি এরকম বিজনেসের ডিফাইন অনুসারে বললাম না কোটি টাকা সে ট্রান্সেকশন করতেছে। কিন্তু তার কোনো বিল নাই। মানে আপনি সাপ্লায়ারের কথা চিন্তা করেন, যেগুলা নরমাল সাপ্লায়ার। তো বিল থাকলেও কি হইতো যে ট্যাক্স নেটের মধ্যে চলে আসতো। ওকে একটা রিটার্ন সাবমিট করতে হইতো। যখন ১০ কোটি টাকার উপরে টার্নওভার থাকতো তখন উইথহোল্ডিং এন্টিটি হইতো। টিডিএস, বিডিএস এর জন্য ওরে ধরা যাইত। নানান সুবিধা আছে। কারণ তখন তো একটা ব্যবসার ফরম্যাটের মধ্যে আপনার আসতে হবে। আচ্ছা, এটা হওয়ার পর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম, তারিখ দিয়ে হচ্ছে আমাকে এই ফরম্যাটটাকে আমরা যেহেতু এখন অনলাইনে এটা জাস্ট ডাটা গুলো দিলেই হয়ে যাবে। তবে আমরা এক্সেল এ করে নিলে আ ফরম্যাটটা একদম এনবিআর যেটা দিছে ঐরকম করলে মোটামুটি আমি যখন ইম্পোর্ট দিতে গেছিলাম দেখা যায় মূল্য আসতেছিল না। বাকিগুলো আসছে মোটামুটি। তো তখন দেখা যায় আপনি ২০ টা বা ৫০ টা চালান দিছেন, ওইটার মূল্য মানে কঠিনই হয়ে যায় বলা যায় রিটার্ন সাবমিট করতে গেলে। আফটার অল হচ্ছে এই ৮
ফর্মটা মানে ৬ সিরিয়ালের যে ফর্মগুলো আছে অনেকটাই আমাদের সবচেয়ে নিত্যদিন ব্যবহার করার একটা ফর্ম থাকে। মানে ব্যবহার করা হয় ব্যাটের ক্ষেত্রে, স্পেশালি ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে। এখন বলেন কোন প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন পর্বে যাব। ভাই ইস্যুর তারিখের ঘটনা আবার বলেন তো। আর এখানে সব ব্যানার তো এই জন্য আমি কিছু বুঝতে পারি নাই। ইস্যুর তারিখ হচ্ছে আপনি যেই মাসে চালানটা ইস্যু করেন, ওই মাসের 6.10 যে রিটার্নটা দিবেন ওখানেই আপনাকে দিতে হবে। আপনি ১ মাসের চালান আরেক মাসের 6.10 এ ইম্পোর্ট দিতে পারবেন না। সিস্টেম সেটা নিবে না। রাসেল ভাই আওয়াজটা আছে না, এগেইন বলতে হবে। বুঝি নাই ভাই। বলছি যেটা যেই মাসের চালান ডেট থাকবে 6.3 এর যে ডেটটা থাকবে ওই মাসের যে 6.10 সাবমিট করতে হবে ওই মাসের মধ্যেই হইতে হবে। অন্য কোনো মাসের হইলে ওইটা সিস্টেমে নিবে না। যেমন আপনি ঠিক আছে ভাইয়া। জানুয়ারি মাসে যদি আপনি চালানটা মানে 6.10 ইস্যু করতে মানে সাবমিট করতে যান কিন্তু আপনার একটা চালানের ইস্যুর ডেট আছে হচ্ছে ডিসেম্বরে। ওইটা সে নিতে পারে। ওইটা ডিসেম্বরটাই সাবমিট করে আসতে হবে। বুঝছি ভাই। যে রাসেল ভাই আমার একটা ছোট্ট প্রশ্ন। হ্যাঁ, বলেন না। প্রশ্ন সেটা হইল আপনার সাবকন্ট্রাক্ট, কথার কথা আপনার সাবকন্ট্রাক্ট দেওয়া হইলো কোথাও। তাহলে সাবকন্ট্রাক্ট দেওয়ার সময় সে তো যখন প্রোডাক্টটা রেডি হয়ে যাবে সে আবার যে সাবকন্ট্রাক্ট দিছে তাকে এটা চালান করে দিবে। তো সেই ক্ষেত্রে সে তো 6.3 দিবে, 6.3 তে সে তো আর সেল করে নাই, সে একটা সার্ভিস দিছে। মানে হুম। প্রোডাক্টটা তৈরি করে দেওয়ার এগেনস্টে সে একটা বিল করছে আর কি কন্ট্রাক্ট অনুযায়ী। তো সেই ক্ষেত্রে তার ভ্যালুটা মানে কি আসবে 6.3 তে? হচ্ছে সে প্রথম সাব কন্ট্রাক্টর মানে যে সে হচ্ছে ব্যাট পরিশোধ করার দায়িত্ব থাকবে। ও যদি আরেকজনকে দেয় ওটা প্রয়োগ না। মানে এর প্রধান যে প্রথমটা থাকবে ও হচ্ছে ওর মতো করে দিবে। ওর যে সাপ্লাই ভ্যালু থাকবে সেটা অনুসারে। সাপ্লাই ভ্যালু মানে কন্ট্রাক্ট ভ্যালু যেটা থাকবে, সাপোজ হ্যাঁ। ধরেন ৫ পিসে ৫ টাকা আছে সেটা হিসাবে দিবে। ও মানে ওর কারণ চিন্তা করেন এ যদি বি এর কাছে দেয় তাহলে বড় ভ্যালুটা কিন্তু এ এর কাছেই থাকতেছে। বি দিয়ে করায় নিছে। তাহলে এ যদি মানে ট্যাক্স দিয়ে দেয় চালান হিসেবে সবকিছু তার ভ্যালুর উপর তাহলে বি এর আর কোনো কিছু করার নাই। মানে সে করবে তার সেবা যেটুকু, এক্ষেত্রে এটা তো হ্যাঁ। সেবা হইলো তাই না? হ্যাঁ, তার তো সেবা যতটুকু ক্যাটাগরি, ততটুকু করবে কিন্তু মূলত চালানপত্রের জন্য দায়ী থাকবে হচ্ছে এ। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সে তো একটা বিল করবে যে সাব কন্ট্রাক্ট নিছে, সে তো একটা ইন্টারনাল বিল করে ব্যাপার। দিবে। ইন্টারনাল মেমো করবে, বিল করবে, ডাটা করবে। বিল করে আর একটা জিনিস সেটা হইলো আমার কাছে এই ডেফিনিশনই প্রবলেম হয়। আপনারা তো অনেক অ্যাডভান্স লেভেলে আছেন, আমি তো এত অ্যাডভান্স লেভেলে না। আমার কাছে এই যে একজন আমদানিকারক, একজন উৎপাদনকারী, একজন ট্রেডার বা ব্যবসায়ী, একটা সেবা প্রদানকারী, রপ্তানিকারক, এইটা হইলো এই যে ভ্যাটের বাসায় এই এরা হইলো আপনার ইকোনমিক মানে অ্যাক্টিভিটি। হ্যাঁ, এদের রাইট, ইকোনমিক অ্যাক্টিভিটি না? তো এখন এর বাইরেও কিছু কথা আছে, সাপোজ ধরুন ডিলার ডিস্ট্রিবিউটর। তো প্রথম যে ৫টা বললাম তার ভিতরে কোনটায় যাবে? ডিলার ডিস্ট্রিবিউটরটা কি আপনার সেবা যাচ্ছে নাকি ট্রেডারে যাচ্ছে? ডিলার ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটর কে আপনি সেবা তো নিতে পারতেছেন, ট্রেডারও নিতে পারতেছেন। তো সেবায় নিতে গেলে পরে, সেবায় না ব্যবসায় নিতে গেলে আবার 5% হয়ে যায় নাকি? এখন তো 5% প্র্যাকটিস অনেকটা কম। এটা এখন 10% ই হয়ে যায়। আচ্ছা, তো ঠিকাদার, সাপোজ ধরুন ঠিকাদার, সে কোন ক্যাটাগরিতে পড়বে? ঠিকাদার সেবাতে পড়ে। হ্যাঁ, জি, সেবাতে পড়ে। কিন্তু তার ঠিকাদার জন্য সেবায় পড়ে। হ্যাঁ, আচ্ছা, সেটা ভালো। 10% উইথড্রল করবে। যার কাছ থেকে যে তার মূল্য পরিশোধ করবে সে 10% করে উইথড্র করে দিবে। আচ্ছা, সেবায় পড়ে। তো এই যে যোগানদারের তো মানে খুব মানে ক্রিটিক্যাল একটা ডেফিনিশন যোগানদার। হুম। তো যোগানদার মানে সে এই প্রথম যে ৫টা বললাম এর ভিতরে কোনটায় পড়বে? কারণ আপনি দেখেন ওই যে ইকোনমিক অ্যাক্টিভিটি রেজিস্ট্রেশন যখন করতে আমি যাবেন, বলি যুগান্তরের সবচেয়ে সহজভাবে বোঝার উপায় হচ্ছে সে আউটসোর্সিং করে পণ্য দিবে।
হ্যাঁ, জি। ট্রেডার সে যুগান্তর হচ্ছে আউটসোর্সিং করে পণ্য দিবে। আউটসোর্সিং করে দেবে। হ্যাঁ, মানে এটা হচ্ছে সহজে আইডেন্টিফাই করার জন্য সে আউটসোর্সিং করে দিচ্ছে। আর মানে বাকিগুলো গুণগত কালেক্ট মান কোনো চেঞ্জ করবে না। সে যেভাবে পাইছে সেভাবেই হ্যাঁ, হ্যাঁ, দেবে। ওই কোনো আর চেঞ্জ ট্রেডার করবে কি না। ফেলবেন হচ্ছে আপনি, আপনার ট্রেডার জিনিসটা হচ্ছে সে পণ্য কালেকশন করে নিয়ে বসে আছে। আপনি ওর কাছ থেকে খুঁজে নিচ্ছেন। সে ট্রেডারের ক্যাটেগরিতে পড়তেছে। বুঝলাম, তার একটা শোরুম আছে। কথার কথা যে ব্যবসায়ী যা ট্রেডার, তার একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গায় সে সেল করে। হুম, কিন্তু দোকানদারের সেটা নাই। কিন্তু হুম, ট্রেডার সেও গুণগত মান না। কোনো কিছু চেঞ্জ করে না। যেরকমটা পায় সেরকমটাই বিক্রি করে। হুম। আর দোকানদারও তো সেটাই। যেটা পায় সেটাই বিক্রি করে। তাহলে এটার ভিতরে বেসিক পার্থক্যটা কি শুধুমাত্র তার নিজস্ব একটা জায়গা আছে, সেই জায়গায় সে বিক্রি করে আর দোকানদারের সেটা নাই, এরকম কিছু নাকি? এইটা হ্যাঁ, এটা বেসিক পার্থক্য এটা কারণ দুজনের জন্য যা দুজন থেকেই আপনি যখন পণ্য কিনবেন বিডিএস রেট সমান। তার মানে জাস্ট শুধু এইটুকুই কারণ ব্যাটের ক্ষেত্রে ২ টা সমান রেট হচ্ছে। তো এর দোকানদারের তো ৭.৫%। না, এখন ৭.৫% নাই। আপনি যখন কিনবেন 10%। এখন 10% এ? আমি তো হুম। ২-৪ বছর নাই এর মধ্যে। আগে ছিল আর এখন সবগুলা 10 তার মানে ২ টা সমান ক্যাটেগরিতে দোকানদার নিয়ে 10%। তার মানে আচ্ছা, এখন ভাইয়া সংজ্ঞা মানে গবেষণা করে লাভ নাই। ২ টা যেহেতু সমান হয়ে গেছে তার মানে হ্যাঁ, ইকুয়াল। এটা কনফিউজিং ছিল অনেকে। মানে গত দোকানদার, ট্রেডার ব্যবসায়ী যেটা আরকি সমান। হ্যাঁ, বিডিএস সমান একই। আচ্ছা, তারপরে হইলো রপ্তানি প্রচ্ছন্ন রপ্তানি বুঝলাম। তো বাণিজ্যিক আমদানিকারকের ব্যাট। বাণিজ্যিক আমদানি আর হইলো উৎপাদন আমদানি। পার্থক্য হইলো ওই 5% আর 3% এইটা? বাণিজ্যিক আমদানি সে তো উৎপাদক তো হচ্ছে ম্যানুফ্যাকচারিং করবে। সেটা ভিন্ন ব্যাপার। আর না, ম্যানুফ্যাকচারিং করবে না। বাণিজ্যিকটা করবে না। বাণিজ্যিকটা সে যে পায় আসলে বিক্রি করে দেবে। আর হ্যাঁ, ও আমদানিকারক তো বিক্রি করবে। ওর জন্য আরেকটু বিধান করছে। ও যদি মানে যেহেতু কম্পালসরি ৭.৫% এআইটি দিয়ে আসতে হয়। সে যদি 50% এর উপরে ভ্যালুয়েশন না করে, তাহলে দেখা যায় ও পরবর্তীতে আর কোন ব্যাট না দিলেও হবে। এআইটি দিয়ে যাবে। অথবা সব ফাইনাল ক্ষেত্রে কি সেটেলমেন্টের মাধ্যমে 50% সে করতে সম্ভব? পারবে। এটা এটা কি লজিক্যাল? সব ক্ষেত্রে 50% কি ভ্যালুয়েট করা সম্ভব? বা এটা আরো বেশি বর্তমান করে। প্রেক্ষাপটে? 50% নয়, ও তো 200% 300% হয়। এটা বলে লাভ নাই। সেই হিসাবে তো যদি বলছে সে যদি এর মধ্যে থাকে, তাহলে আর তার ব্যাটের ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই। তো ওইটাই ফাইনাল হয়ে গেল। ইসমাইল ভাই জি কি বলছিলেন? না, মানে বলছিলাম যে ফাইনাল সেটেলমেন্টের মাধ্যমে সে যেতে পারে আরকি ৭.৫% যে ব্যাট দেয়। হ্যাঁ, ও যদি মনে করে হিসাব নিতে হাবি যে কোনটাতে যাবো না, তাহলে শেষ। হুম। ওইটা দিয়ে দিছে, ওইটাতে বেঁচে গেল। যেভাবে আনবে সেভাবে বিক্রি করে দেবে এই যতটুকু কারণে ফাইনাল সেটেলমেন্ট। আমার গত একটা ক্লায়েন্ট ছিল স্টুডেন্টের। দেখা যায় এনালাইসিস করে ও ৭.৫% এনালাইসিস করলাম, ১৫% এনালাইসিস করলাম। দেখলাম সে যতটুকু ভ্যালিডেশন করে সেই হিসাবে হচ্ছে তার জন্য ১৫% ১৫% এর জন্য করা হচ্ছে বেটার হয়। ওকে বেনিফিট। আর ব্যাটের আইন সবচাইতে ভালো সবগুলো হবে চাচ্ছেই আপনি ১৫% নিলে সবচেয়ে মনে হয় বেশি বেটার হয়। হ্যাঁ, হ্যাঁ, ওর জন্য ১৫% সব এনালাইসিস করে ওকে হইছে ১৫% প্র্যাকটিস করতেছে। কারণ এটা এস্টাবলিশ পর্যায়ে আমি ছিলাম। আর ৭.৫% হচ্ছে আপনার যে যোগানদারের কাছে দিলে তখন তারপর সেটা কার্যকর হয় না। তখন পুরাপুরি বাদ হয়ে যায়। হ্যাঁ, তো এই কারণে এই ঝামেলাতে না যাইয়া ইয়াতেই যাচ্ছে। ১৫% টাই বেটার। আর আপনি যখন লিমিটেড কোম্পানিতে যাবেন, ও তো ৭.৫% এরকম আমি চালান পাই বা কথা হয়, তখন দেখা যায় আগেই যখন এরকম ইস্যু আসে, আগে ওরা তো স্পেশালি সাপ্লায়ার, তখন এটা 10% এ নিয়ে বলে যে চালানপত্র ইস্যু করলে করেন, না করলে সমস্যা নাই। তখন 10% দিতে নিজের পারেন। ২.৫% জরিমানা হয়। এটাই হয় আরকি। তাও আচ্ছা ব্যাংক আচ্ছা সাপোজ ধরেন ক্রয় করার সময় ৭.৫% এ করলো। কিন্তু সে পরবর্তীতে মানে বিক্রি করলো ১৫% এ। হুম, বিক্রি করলো ১৫% এ। তাহলে পরে তো সে ওই ৭.৫% ওইটা তো মানে রেয়াত নিয়ে নিতে পারবে না? হুম, অবশ্যই। আর আর যদি বিক্রি করার সময় সে যদি কমে বিক্রি করে, কথার কথা সে ৭.৫% কিনে ৫% এ বিক্রি করছে। কথার কথা আর বিক্রি করছে। সেই ক্ষেত্রে কি হবে? সে যদি ১৫% এ কিনেও যদি ১৫% নিচে বেচে রেয়াত পাবে না। রেয়াত পাবে ২ ধরনের। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেট প্র্যাকটিস করে, আরেকটা হচ্ছে জিরো রেট যেটা আছে এক্সপোর্ট। ওরা ছাড়া কোন রেয়াত পাবে না অন্য কেউ। ও, তাহলে ১৫% কিনেও যদি সে ১৫% বিক্রি না করে কমে করে তাহলে রেয়াত পাবে না। ওর জন্য রেয়াত নাই। ইভেন আরো কন্ডিশন আছে। ও কখনো ভ্যালু থেকে কমায় বিক্রি করতে পারবে না। এতে কমাতে পারবে না। হুম, মূলত তার ব্যাট ক্রিয়েট হইতে হবে। যে হুম। ৭.৫% যেটাই কিনো
পিএ বলে একটা বেড থাকতে হবে। যেহেতু সে ভ্যালুয়েশন করতেছে। এখন সেটা থেকে কমে গেলে তাহলে সরকারের লাভ কি? হুম, সেটাই। ঋণাত্মক হয়ে যাবে। হুম। ঠিক আছে। আচ্ছা রাসেল ভাই, হ্যাঁ ভাইয়া বলেন না। ওই যে আমরা যখন কোনো প্রোডাক্ট, ফিনিশিং প্রোডাক্ট আর কি বিদেশে সেল করলে, তখন অর্থাৎ এক্সপোর্টের সময় আর কি আমাদেরকে কি 6.3টা ব্যাংকে আসলে জমা দিতে হয়? এক্সপোর্ট করলে ব্যাংকে না। এটা হচ্ছে মূলত প্র্যাকটিস হয় না ঐরকম। কিন্তু উচিত হচ্ছে গাড়ির সাথে এটলিস্ট কাস্টম পর্যন্ত যাওয়া। যেহেতু যদি ওই গাড়িকে ধরে চালান যদি না পাই, মানে মাঝপথে ধরেন চট্টগ্রাম পোর্টে যাচ্ছে ফ্যাক্টরি থেকে। তখন তো একটা মানে ঝামেলায় পোয়াইতে পারে। প্র্যাকটিস ঐরকম হয় না। যদি ঝামেলা এভয়েড করার জন্য পোর্ট পর্যন্ত হচ্ছে চালান একটা ইস্যু করে দিতে হয়। ব্যাটে তো বলতেছে, আইনে বলতেছে আপনি যে কিনছে তার কাছে কুরিয়ার হইলে চালান পাঠায় দেন। কিন্তু আমরা তো এইটুকু জানি না। যেহেতু এক্সপোর্টের কাছে সফট কর্নার সবাই। তাহলে এইটার ঝামেলা কেন? আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া, ওই যখন নেক্সট ক্লাস করবেন এটা একটু রাখিয়েন তো ভাই। কোন কোনটা আমরা স্ট্যান্ডার্ড রেটে করলে লাভবান বেশি হবো, না অন্য রেটে 7.5 অথবা এটা 5? ক্লাসে রাখতেছি না। আপনিই রাখবেন। আপনি ক্যালকুলেশন করবেন। যেকোনো একটা জিনিস নিয়ে তারপর আমাদেরকে বলবেন যে ভাইয়া আমার জন্য কোনটা ভালো হচ্ছে। এক্সেল নিয়ে বসবেন। বসে বলবেন যে কোনটাতে কোনটা হচ্ছে। একটু মাথা খাটান না। ওর ভাই আমাদের তো ব্যাটের তেমন একটা প্র্যাকটিস ছিল না, এটা তো তেমন একটা বুঝিও না। এখন ধরেন সবকিছু মাথায় আস্তে আস্তে ঢুকতেছে, এটা একটু দেখাই দেন না ভাই। দেখাই দিলে করবেন না। অনেক ক্ষেত্রে দেখা যাবে। আমি শেষ করি না রাসেল ভাই, দেখবেন অনেক সময় রিডিউস রেটে প্র্যাকটিস করলে দেখতেছেন কোম্পানির জন্য লাভ হচ্ছে, আবার অনেক সময় স্ট্যান্ডার্ড রেটে প্র্যাকটিস করলে কি লাভ হচ্ছে। এখন ওই জিনিসটা একটু যদি একটা উদাহরণের মধ্যে যদি দেখাই দেন আর কি, আজকে না নেক্সট যে কোনো একদিন দেখাইলে হবে। কাজ দিলাম। আপনি যতদূর বুঝেন এতদূর দিবেন, বাকিটা আমি এড করব। ভাই আমার কাজ দিয়ে দাও, আমার সময় নাই। না, এটা আপনারই দিব। যখন সাইবুল ভাই ব্যাখ্যা দিবে, এটা কিরকম হইছে মানে আপনি কাজ করবেন। আমি ভাই ফিরি হেনে মানুষ, আর আমার কত সময় নাই ভাই। পারবেন? ফ্রি হইলে আপনি হবে না ভাই। আপনি 15% এ যান। দেখবেন যে আপনি সব ক্ষেত্রেই বেনিফিট পাবেন। 15% এ যাবেন। না স্যার, অনেক সময় রেডিউস রেটে দিলেও বেনিফিট পাওয়া যায়। দেখা যাচ্ছে এটা 15% চেয়ে ওইটা রেডিউস রেটে স্পেসিফিক যখন ইউজ একটা হয় তখন উদাহরণ ওটা ভালো নেন, হয়। আমরা দেখা যায়। আলোচনা করব। স্পেসিফিক উদাহরণ নেন, আলোচনা করব। হ্যাঁ, আপনি একটা স্পেসিফিক উদাহরণ নিবেন, তখন দরকার আমি লাইভে এক্সেলে বসাবো। বসায় দেখব কি হয়। একটু মাথা খাটান। একটা উদাহরণ নেন, স্পেসিফিক নেন। এই তো ওই নেক্সট স্টেপ মানে ওই ব্যাট ক্যালকুলেশন এর ক্লাস থাকবে তো। ওখানে আপনি একটা উদাহরণ দাঁড় করায়, তখন ওখানে ইনশাআল্লাহ সময় দিয়ে ওইটা সলভ করব। দেখি কোনটা যাচ্ছে। নেক্সটে ঢিলা কি বিষয়ে আলোচনা হবে একটু আমাদেরকে যদি বলে দিতেন। কোন নেক্সট বিষয়টা? ক্লাস মানে কালকে ক্লাসে থাকবে হচ্ছে 6.3 আরে 4.3 আর হচ্ছে 4.3 ব্যাটারি স্টেশন।